অন্ধকার আধো আলোয় দেয়ালের রং ধূসর দেখাচ্ছে। সাজ বসে আছে, মুখ ভরা বিরক্তি আর চোখ ভর্তি রাগ। একটু আগেই ওর জ্ঞান ফিরেছে, ঠোঁট শক্ত করে চেপে রেখেছে। চারপাশে ঘড়ির কাঁটার টিকটিক শব্দ ছাড়া আর কোনো আওয়াজ নেই। তার সামনে এরিক নির্লজ্জ ভঙ্গিতে বসে আছে, এক ফোঁটা অনুশোচনা নেই চোখে মুখে, ঠোঁটে বাঁকা হাসি। ওর ব্যাগটা এরিক তার কাছ থেকে নিয়ে রেখেছে। নির্লজ্জ হাসিটা দেখে সাজের গা ঘিন ঘিন করে উঠল। আমাকে এখানে এনেছিস কেন? এরিকের হাসিটা আরও চওড়া হলো। সে ধীরে ধীরে সাজের দিকে এগিয়ে এলো, পাশে রাখা চেয়ারে বসে বলল, তোর লাভারকে জ্বালানোর জন্য। শালার তেজ বেশি না? এরিক দাঁতে দাঁত চেপে বলল, আমার গায়ে হাত তোলার সাহস দেখিয়েছে, এত সহজে তো তাকে ছাড়তে পারি না। কি করবি তুই? কিছু করার ক্ষমতা কি আছে তোর? এরিকের ঠোঁটের কোণের হাসিটা আরও চওড়া হলো। ক্ষমতা? শুধু দেখতে থাক কতটুকু ক্ষমতা আমার। আজ থেকে তোর লাভারকে আমি প্রত্যেকটি মুহূর্ত জ্বালাবো। এরিক তার কথা থামিয়ে একটু হাসল, তারপর বলল, আর তুই কিছুই করতে পারবি না, কারণ তুই এখন আমার হাতের পুতুল, আমার জিম্মি। তোর চোখের সামনেই তার পতন হবে, আর তুই শুধু অসহায়ভাবে দেখবি। তুই দেখতে পাবি তোর ভালোবাসার মানুষটা কিভাবে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছে। সাজ দাঁত চেপে নিজের ভয়কে আড়াল করে রাখল। এরিকের চোখে যে পাগলামি ভর করেছে সেটাও বুঝতে পারছে, কিন্তু তবুও পিছু হটার মেয়ে নয় সাজ। ঠোঁট কামড়ে উঠে দাঁড়ালো। সাজ এগিয়ে গিয়ে হঠাৎই জোরে হাত তুলে এরিকের গালে সাপটে একটা চড় বসিয়ে দিল। এরিকের চোখ মুহূর্তেই লাল হয়ে গেল, রাগে তার বুক ধুকপুক করছে। সে সাজের দিকে ঝাঁপিয়ে পড়ে সজোরে ধাক্কা দিল। অপ্রস্তুত সাজ পেছনে হোঁচট খেল, তার হাত টেবিলের ধার ঘেঁষে গিয়ে লেগে গেল। এরিক দাঁত চেপে বলল, তোর এত বড় সাহস! এরিক এগিয়ে আসে সাজের দিকে। সাজ এবার দুই হাত দিয়ে এরিকের চুল মুঠো করে টেনে ধরল। এরিক ব্যথায় কুঁকড়ে উঠল, চোখ ছোট হয়ে এলো যন্ত্রণায়। চেষ্টা করছিল সাজকে সরাতে, কিন্তু সাজ এমনভাবে টেনে ধরেছে এরিক দাঁত কড়মড় করে। প্রচণ্ড রাগে সাজকে আবার ধাক্কা দিল। এবার সাজ আরও জোরে পড়ে গেল মেঝেতে। রাগে এরিকের চোখে তখন আর কোনো হুঁশ নেই। তার ভেতরের উন্মাদনা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। শ্বাস প্রশ্বাস অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, ঘাড়ের শিরা ফুলে উঠেছে। হঠাৎই তার চোখে পড়ল পাশে রাখা ভারী ফুলদানিটা। এক মুহূর্তের জন্য ভেবে দেখল না, হাত বাড়িয়ে সেটা তুলে নিল। সাজ তখন মেঝেতে পড়ে উঠে দাঁড়াতে চাইছিল। ঠিক সেই সময় এরিক ফুলদানিটা সজোরে সাজের মাথায় আঘাত করল। সাজের মুখ থেকে তীব্র চিৎকার বেরিয়ে এলো। মুহূর্তেই তার কপাল ফেটে রক্ত ঝরে পড়ল গাল বেয়ে। চোখ ঝাপসা হয়ে এলো। ফুলদানির আঘাতে ভেঙে যাওয়া টুকরো মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ল। রক্তের ফোঁটা গড়িয়ে পড়ল সাদা টাইলসের ওপর। সাজ মেঝেতে হেলে পড়ে, তারপরই জ্ঞান হারায়। ফুলদানির আঘাতে সাজ মেঝেতে লুটিয়ে পড়তেই চারদিকে স্তব্ধতা নেমে এলো। সাদা টাইলসের ওপর দিয়ে গড়িয়ে পড়ছে লালচে রক্ত, ফোঁটা ফোঁটা হয়ে তা ছড়িয়ে যাচ্ছে। এরিক কিছুক্ষণ হাঁপাতে হাঁপাতে স্থির দাঁড়িয়ে থাকল। তার হাতে এখনো ফুলদানির ভার, চোখ দুটো লাল হয়ে আছে রাগে, কিন্তু মুহূর্তের মধ্যে সেই রাগের জায়গা দখল করলো আতঙ্ক। সে তাকালো মেঝেতে পড়ে থাকা সাজের দিকে। মেয়েটার নিস্তেজ শরীর, রক্তমাখা কপাল দেখে হঠাৎই তার বুকটা ধক করে উঠল। ফুলদানিটা হাত থেকে ফেলে দিল, কর্কশ শব্দে সেটা মেঝেতে গড়িয়ে পড়ল। দুপা পিছিয়ে গেল সে। কয়েক মুহূর্ত আগেও রাগে তার মাথায় আগুন জ্বলছিল, কিন্তু এখন সেই রাগের জায়গায় এসেছে শীতল ভয়ের ছায়া। আতঙ্কে সে হাত দুটো কাঁপতে কাঁপতে নিজের শার্টে মুছল, কিন্তু রক্ত মুছল না, বরং আরও স্পষ্ট হয়ে উঠল। এরিকের বুকের ভেতর ধকধক করছে, শ্বাস দ্রুত হয়ে উঠেছে। সে এক পা দুই পা পিছিয়ে গিয়ে দরজার দিকে এগোল। কাঁপতে কাঁপতে দরজার কপাটে হাত রাখতেই দরজা খুলে গেল, আর দরজা খোলার সাথে সাথেই এরিকের চোখ ছানাবাড়া হয়ে গেল। সামনে দাঁড়িয়ে আছে আরশান, তার চোখ ঠোঁট চোয়াল শক্ত হয়ে আছে। আরশানের পেছনে কয়েকজন কানাডিয়ান পুলিশ। লোকেশন ট্র্যাক করে তারা এখানে পৌঁছেছে। এরিক এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে গেল, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে।
আরশান ধীরে ধীরে একবার এরিকের দিকে তাকালো, কিন্তু তারপরেই তার দৃষ্টি চলে গেল ভেতরের দিকে। ভেতরে মেঝেতে লুটিয়ে আছে সাজ, চারপাশে লালচে রক্তের ছাপ। তার চুল ভিজে গেছে রক্তে, নিস্তব্ধ প্রাণহীন দেহ। ওই দৃশ্য দেখেই আরশানের বুক কেঁপে উঠল। সাজ, গলা ফেটে বেরোলো শব্দটা। আর এক মুহূর্ত দেরি করল না, দরজার ফাঁক ঠেলে দ্রুত ভেতরে ঢুকে দৌড়ে গেল সাজের কাছে। হাঁটু গেড়ে বসে পড়ল তার পাশে। আরশান কাপা হাতে সাজের মাথা নিজের কোলে তুলে নিল। চোখে পানি জমে উঠেছে আরশানের। সাজ, কি হয়েছে তোর? দেখ, আমি এসেছি জান। আরশান সাজের ঠান্ডা গাল ছুঁয়ে ফিসফিস করে বলল, চোখ খুল প্লিজ, চোখ খুল সাজ। আমার দিকে একবার তাকা, কিছু হবে না তোর, আমি আছি, তোকে কিচ্ছু হতে দেব না। পাশে পুলিশ দ্রুত ঘরে ঢুকে এরিককে অ্যারেস্ট করে ফেলেছে। এরিক ভয়ে কুঁকড়ে গেছে, ঠোঁট নড়ছে, কিন্তু কোনো শব্দ বের হচ্ছে না। কিন্তু আরশান তখন শুধু তার শ্বাসকেই দেখছে। তার চারপাশে শোরগোল হলেও আরশানের দৃষ্টি আটকে আছে এক জায়গায়, সাজের নিস্তব্ধ মুখে। হাসপাতালের সাদা দেয়ালে ঘড়ির কাঁটা ধীরে ধীরে এগোচ্ছে। সময় তখন রাত 1টা ছুঁই ছুঁই। চারপাশে কেবল অস্বস্তিকর নীরবতা। হাসপাতালের সামনে বসে আছেন সফি। চোখ দুটো লাল হয়ে গেছে কান্নায়, ঠোঁট কাঁপছে বারবার। সফির কাঁধে হাত রেখে বসে আছে মিরাব। সে সফিকে আঁকড়ে ধরে রেখেছে, কিন্তু তার নিজের চোখেও ভিজে গেছে। পাশে দাঁড়িয়ে আছে জাইরান, এক হাত কপালে চেপে ধরেছে, চোখে উদ্বেগ স্পষ্ট। সময় যত গড়াচ্ছে ততই চাপা উত্তেজনা বেড়ে চলছে। আরশান ফোনে কথা বলছে, ফোনের ওপারে মৌসুমী বেগম। আরশান কথা বলতে বলতে হঠাৎ এক জায়গায় সাজ নামটা উচ্চারণ করে ফেলল। শফির কানে শব্দটা বাজল বজ্রঘাতের মতো। ওনার ভ্রু কুঁচকে গেল, চোখ বড় বড় হয়ে উঠল। প্রথমে নিজের কানকেই বিশ্বাস করতে পারছিলেন না। চুপ করে কিছুক্ষণ তাকিয়ে রইলেন আরশানের দিকে। আরশান ফোনের ওপাশের কথোপকথন শেষ করে ধীরে ধীরে মোবাইলটা নামাল। তখনই সাজের মা সফি দাঁড়িয়ে গেলেন। এত বছরের ভেতরে জমে থাকা রগ জ্বলে উঠল। ধীর পায়ে হেঁটে সে চলে গেল আরশানের সামনে। সফি থেমে গিয়ে চাপা কণ্ঠে বললেন, কি নাম বললে এক্ষুনি? এক মুহূর্ত দ্বিধা করল না আরশান, বলে ফেলল, সাজ। সফির চোখ সরু হয়ে গেল। দগদগের রগে ফুঁসে ওঠা কণ্ঠে বলে উঠলেন, তাহলে তুমি মৌসুমীর আপার ছেলে? আরশান সম্মতি দিয়ে মাথা নাড়ল। সফির রাগে ক্ষোভে ভারী হয়ে উঠল। কেন এসেছো এখানে তুমি? আমার মেয়েকে আবার কেড়ে নিতে? এত বছর আমার থেকে আমার মেয়েকে দূরে রেখে স্বাদ মিটেনি, আবার কেড়ে নিতে এসেছো? আরশান এক মুহূর্ত স্থির হয়ে তাকালো সফির দিকে, চোখে বিস্ময় নিয়ে বলল, এসব কি বলছেন? সাজকে কেন আপনার থেকে দূরে রাখবো? উল্টো আপনি তোকে রেখে চলে গেছেন, আবার হুট করে নিয়ে আসলেন। সফির মুখ ফ্যাকাশে হয়ে এলো, চোখের মনি বরফ হয়ে উঠল। রেখে চলে গেছে মানে? আমি আমার মেয়েকে রেখে চলে যাব কেন? তোমার মা আমার মেয়েকে নিজের কাছে রেখে দিয়েছে, অথচ আমাকে বলেছে আমার মেয়ে মরে গেছে। কথাটা বললে সফি হঠাৎ কান্নায় ভেঙে পড়লেন। ওনার কাঁধ কাঁপছে। মিরাফ ছুটে এসে ওনাকে শক্ত করে ধরে ফেলল। শান্ত হও ফুপি প্লিজ, এভাবে কান্নাকাটি করলে তো তুমি অসুস্থ হয়ে পড়বে ফুপি, প্লিজ শান্ত হও, রিল্যাক্স। জাইরান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে, কিছুই বুঝতে পারছে না। আরশান দম ধরে দাঁড়িয়ে রইল। মাথার ভেতর হাজারো প্রশ্ন ছটফট করছে, কিন্তু মুখ দিয়ে কিছুই বেরোচ্ছে না। তার দৃষ্টি স্থির হয়ে আছে সফির দিকে। ওর মা এমনটা কেন করবে? মনের ভেতর ঝড়ের মতো ঘুরপাক খাচ্ছিল প্রশ্নটা। সফি তখন আবার বললেন, আমার মেয়ে বেঁচে আছে অথচ আমি জানতে পারিনি। 10টা বছর, পুরো 10টা বছর আমার একমাত্র নারী ছেঁড়া ধন আমার কাছে ছিল না। জন্মের পর আমার মেয়ের মুখ আমি একবারও দেখতে পারিনি। আমার বুকের কাছে থেকে কেড়ে নিয়েছো তোমরা। মম কেন এসব করবে? আপনার নিশ্চয়ই বোঝার ভুল হয়েছে। সফি হঠাৎ মুখ তুলে তাকালো, চোখের জল ঝরছে, কণ্ঠস্বর তখন তীব্র হয়ে উঠলেন। ভুল? আমি নিজের চোখে দেখেছি এলিকে তোমাদের বাড়িতে। এত বছর ধরে ওকে আটকে রেখেছো তোমরা, আর আজ এসে বলছো আমি ভুল? আমার মেয়ে আর বেঁচে নেই, অথচ তোমাদের বাড়িতেই সে শ্বাস নিচ্ছিল, আর আমাকে বঞ্চিত করা হয়েছিল মায়ের অধিকার থেকে। হ্যাঁ, সাজ আমাদের কাছে ছিল। রুনা মামি তো আমাদের বলেছিল আপনি সাজকে রেখে চলে গেছেন। বলেছিল আপনি আর
তাকে নিজের কাছে রাখতে চান না। কোনো মা বলবে তার বাচ্চাকে সে রাখতে চায় না? আমার মেয়ের কাছ থেকে দূরে থাকবে আর এখানে আসবে না। চলে যাও, তোমাদের ছায়াও যেন আমার মেয়ের আশেপাশে না আসে। সফির প্রতিটি কথা তীরের মতো আরশানের হৃদয়ের গভীরে বিঁধছিল, তবুও শান্তভাবে জবাব দিল। আপনার এই কথাটা রাখতে পারবো না। আমি সাজের কাছ থেকে দূরে যাব না। কোন অধিকারে থাকবে তুমি? আরশান মৃদু হাসল, তারপর বলল, অধিকার? ওর সব অধিকার তো আমারই। আমার ওয়াইফের কাছে আমি থাকবো না তো কে থাকবে? সফির মুখ নিমিষেই হিম হয়ে গেল। মানে? আমাদের বিয়ে অনেক আগে হয়ে গেছে। সফির মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আরশান সফির দিকে ধীরে ধীরে তাকিয়ে নম্র স্বরে বলল, আমি জানি না এসব কে করেছে, তবে যে করুক না কেন সে জবাবদিহিতা দিবে, এবং এটা সে নিজ থেকে আপনাকে বলবে। তবে আমার একটা কথা, সত্যি জানার পর সাজকে আমার কাছ থেকে আলাদা করবেন না। এবার জাইরান বলল, আন্টি প্লিজ, এটাকে আর বাড়াবেন না। ঠিক আছে, তবে এর আগে আমার মেয়ের আশেপাশেও আসবে না তুমি। কথাটা মনে থাকে জানো। আরশান ধীর স্বরে মাথা হেলিয়ে সম্মতি জানালো। হাসপাতালের করিডোর ঠান্ডা বাতাসে ভরা, লম্বা বাতি আলো মেঝেতে ছায়া ফেলেছে। কৃত্রিম আলোয় হালকা নিরস। 7-8 জন রোগী পরিবার পথ ধরেছে। উঁচু স্লেটের দেয়ালগুলোতে রোগীর পোস্টার। আরশান ধীরে ধীরে করিডোরটা পেরিয়ে বেরিয়ে এলো। পেছন পেছন জাইরান এগিয়ে আসে আরশানের কাছে। ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। হাসপাতালের করিডোর নিস্তব্ধ। বাইরের বারান্দা দিয়ে শীতল বাতাস ভেতরে ঢুকছে। সারা রাতের ক্লান্তিতে সফি আর মিরাব অন্য কেবিনে ঘুমিয়ে পড়েছে। বাইরে দাঁড়িয়ে আছে জাইরান, চোখে লালচে ক্লান্তি, তবু সতর্কতার কোনো ঘাটতি নেই। পাশের কেবিনের দরজার দিকে মাঝে মাঝে চোখ বুলিয়ে নিচ্ছে, কেউ বের হচ্ছে কিনা। কেবিনের দরজা আস্তে খুলল আরশান। ভেতরে ঢুকতেই বুকের ভেতরটা ভারী হয়ে এলো। কেবিনে সাদা চাদরের ওপর শান্তভাবে শুয়ে আছে সাজ। তার কপালে ব্যান্ডেজ পেঁচানো, পাশে স্যালাইনের টিউব নেমে আসছে। শ্বাস প্রশ্বাস ঠিকই আছে, কিন্তু চোখ দুটো এখনও বন্ধ। মুখটা ফ্যাকাশে হয়ে গেছে যে। আরশানের মনে হলো সমস্ত রং নিঃশেষ হয়ে গেছে পৃথিবী থেকে। ধীর পায়ে বিছানার কাছে গিয়ে দাঁড়ালো। চোখের সামনে যে মেয়েটা এখনও অচেতন হয়ে শুয়ে আছে, আরশান আস্তে হাত বাড়িয়ে সাজের গালের ওপর রাখল। গরম হাত ছুতেই ঠান্ডা চামড়ায় কাঁপন ধরল তার নিজের শরীরেই। চোখের কোণে জমে থাকা অশ্রু জমে উঠল। মৃদু কণ্ঠে ফিসফিস করে বলল, শুধু কয়েকটা দিন অপেক্ষা করবে, আমি তোকে হারাতে দেব না, আবার তোর কাছে ফিরে আসবো। আরশান সামনের দিকে ঝুঁকল, চোখ বন্ধ করে সাজের দুই গালে ঠোঁট ছুঁয়ে দিল। নিস্তব্ধতার ভেতর কেবল তার হৃদস্পন্দন শোনা যাচ্ছিল। চোখ খুলে আবার সাজের দিকে তাকালো। মেয়েটি অচেতন, কোনো প্রতিক্রিয়া নেই। আরশান আঙ্গুল দিয়ে সাজের আঙ্গুলকে নিজের হাতের মুঠোয় ধরে রাখল। সকালের চারপাশে উজ্জ্বল রোদ, জানালার ফাঁক দিয়ে সোনালি আলো এসে পড়েছে হাসপাতালের কেবিনে। সাজ সাদা চাদরে মোড়া বিছানায় চোখ বন্ধ করে শুয়ে আছে। তার পাশেই মিরাব চুপচাপ বসে আছে। গত কয়েক ঘন্টার মধ্যে অনেকেই এসে গেছে। সবাই এসে সাজকে দেখে গেছে। হেলেনা আর সামির টরেন্টোতে গিয়েছিল, সাজের খবর পেয়ে আজকেই এসেছিল। কিন্তু যার অপেক্ষায় সাজ প্রতিটি মুহূর্ত কাটাচ্ছে সেই আসেনি। চোখ বন্ধ করেও সাজের বুকের ভেতর অস্থিরতা বাড়ছে। মনে মনে বলছে, আরশান এখনো এলো না কেন? উনি কি জানে না আমি জেগে আছি? ওনার মন কি একবারও আমায় দেখতে চাইছে না? কেবিনের নিস্তব্ধতার ভেতরেই দরজাটা আস্তে খুলে গেল। সাজ চোখ বন্ধ করে রেখেছিল, তাই প্রথমে টের পেল না। মিরাব সঙ্গে সঙ্গে মাথা ঘুরিয়ে তাকালো। দরজার ফাঁক দিয়ে ভেতরে ঢুকছে মেহুল, চোখে মুখে অস্থিরতা। মেহুল সোজা এগিয়ে এলো, সাজের কাছে গিয়ে আর কিছু না ভেবে ওকে শক্ত করে জড়িয়ে ধরল। তুই ঠিক আছিস? জানিস কত চিন্তায় ছিলাম আমি, এক মুহূর্তের জন্য শান্তি পাইনি। আমি ভালো আছি মেহুল, শুধু একটু দুর্বল লাগছে। মেহুল ওর মুখের দিকে তাকিয়ে আবার হাত রাখলো কপালে। যদি তোর কিছু হয়ে যেত, আমি আর ভাবতেই পারছি না। সাজ মৃদু হেসে বলল, তুই এসে গেছিস, এখন আমি একদম ঠিক আছি। মীরাব ওদের দেখে হাসল। গতকাল রাতের ঘটনা সাজ জানে না। মীরাব পাশে রাখা নিজের ফোনটা হাতে তুলে নিল। ফোনটা আনলক করতেই নোটিফিকেশনের ভিড় চোখে পড়ল। একটার পর একটা মেসেজ আরশানের। প্রতিটা মেসেজে আরশানের ব্যাকুলতা, সাজকে এক পলক দেখার। মীরাব ফোনটা হাতে নিয়ে একটু নড়ে চড়ে বসল। সাজ তখন মেহুলের সঙ্গে কথা বলছে। সেই সুযোগে মীরাব ধীরে ধীরে কয়েকটা ছবি তুলে নিল সাজের।
মিরাব ছবিগুলো সিলেক্ট করে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিল আরশানকে। এর মাঝে পুরো 3 দিন কেটে গেল, অথচ আরশান আসেনি। সাজের বুকের ভেতর হাহাকার। 3 দিন ধরে অপেক্ষা করেও আরশানের দেখা নেই। হাসপাতাল থেকে রিলিজের দিনটা সাজের কাছে কোনো আনন্দ নিয়ে আসেনি। সবাই খুশি হয়েছিল, কিন্তু সাজের বুকের ভেতর শূন্যতার কুয়াশা জমে গেল। কেবিন থেকে ছাড়ার পর মনে মনে ভেবেছিল হয়তো এবার আরশান হাজির হবে, অন্তত একবার খোঁজ নেবে। কিন্তু না, সব ভ্রান্তি। সাজে ফোন করেছে বারবার, প্রতিবারই বন্ধ। জাইরান বলল, আরশান বিজনেস ট্রিপে গিয়েছে, তাই ওর মোবাইলটা বন্ধ আছে। ঠিক আছে, কিন্তু ফোনটা তো ধরতে পারতো। এতটুকু সময় কি সত্যিই নেই? এতই কি ব্যস্ত হয়ে পড়েছে আরশান যে ওনার এক মুহূর্ত নেই আমার জন্য? অভিমানে চোখ ভিজে উঠল সাজের। পরদিন সকালে কিচেনে গরম দুধের ভাপ উঠছে। চুলার ওপর ছোট কড়াইতে স্যুপের মতো কিছু নরম খাবার দমে দমে ফুটছে। সফি ভোর থেকে উঠে মেয়ের জন্য যত্ন করে নাস্তা বানাচ্ছে। হালকা কলিজা খিচুড়ি, সাথে ডিম সেদ্ধ আর গরম দুধ। কিচেনে জানালার পাশ দিয়ে আলো ঢুকে সাদা পর্দায় চিকচিক করছে। সেই সময়ই রান্নাঘরের সেলফে রাখা মোবাইলের রিংটোন বাজতে শুরু করতেই সফি হাত মুছে ফোনটা তুলে নিল। দেখে ছবি কিছুটা অবাক হলো। আরশানের মামি রুনা বেগম খুব একটা ফোন করেন না। কপালে হালকা ভাঁজ ফেলে কল রিসিভ করলো সফি। অফিস থেকে কান্না ভেজা কণ্ঠ এলো। সোফি, আমাকে মাফ করে দাও, আমাকে মাফ করে দাও প্লিজ। কি বলছো তুমি আপা? কি হয়েছে? কেন এমন বলছো? ওপাশে আবারও হাহাকার কান্না। রুনা বেগম কাঁদতে কাঁদতে বললেন, আমি আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মাফ করো প্লিজ। আমি মহা অপরাধ করেছি তোমার সাথে। সফির বুক কেঁপে উঠল, ঠোঁট নড়ল শুকনো কাঁপুনিতে। কোন অপরাধের কথা বলছো তুমি? কিছুই তো বুঝতে পারছি না আমি। আর তুমি কাঁদছো কেন? আমার ভয় লাগছে আপা। তুমি ঠিক আছো তো? রুনা বেগম শ্বাস ভারী হয়ে এলো। কয়েক সেকেন্ড নীরবতা, শুধু ফোপানির শব্দ ভেসে আছে। সব আমার দোষ। আমি চাই তুমি আমাকে মাফ করে দাও। তুমি মাফ না করলে আমি শান্তি পাবো না। আমি খুব বড় অন্যায় করেছি তোমার সঙ্গে। আপা, তুমি এভাবে আমাকে ভয় পাইয়ে দিচ্ছ। স্পষ্ট করে বলো, কি হয়েছে? আমি সাজকে, তোমার মেয়েকে তোমার কাছ থেকে জন্মের পর থেকে লুকিয়ে রেখেছিলাম। সফি এক মুহূর্তে হতচেতন, হতভম্ব। না, চোখ খুলে আছে, কিন্তু চারপাশে কেমন অস্পষ্ট হয়ে এলো। কান্না ভেজা কণ্ঠে যখন রুনা বেগম বলল, আমাকে মাফ করে দাও প্লিজ। তখন সফি আর নিজেকে সামলাতে পারল না। ফোন আঁকড়ে ধরে সে কেঁপে উঠল। কি করে পারলে? এটা তুমি রুনা আপা? একবারও কি বিবেক তোমাকে বাধা দেয়নি? আমি তোমাকে এর জন্য কখনো মাফ করতে পারবো না। না, কখনো পারবো না। সফির গলা ভেঙ্গে কান্না বেরিয়ে এলো। তুমি কি করে পারলে আপা? আমার কলিজার টুকরাটাকে আমার কাছ থেকে 10টা বছর দূরে রাখতে পারলে? আমি প্রতিদিন যে শূন্যতায় পড়েছি, সেই আগুনের জ্বালাটা তুমি বুঝতে পারোনি। তুমি তো আমার আপনজন ছিলে, অথচ আমাকেই ভেঙে দিলে। আমি তোমাকে মাফ করতে পারবো না, কখনোই না। ডুকরে কেঁদে উঠল সফি। এতদিন সে ভেবেছে তার মেয়ে শ্বাসকে কেড়ে নিয়েছে মৌসুমী বেগম। বারবার সেই নামটা মনের ভেতর দাগ কেটেছে। প্রতিটি দুঃখের মুহূর্তে মৌসুমী আপাকেই অভিশাপ দিয়েছে সফি। কিন্তু আজ বুঝতে পারল, এত বছরের ভুল বোঝাবুঝি, এত বছরের যন্ত্রণা আর অভিযোগের পেছনে মৌসুমী বেগম নয়, বরং লুকিয়েছিল বেগম আর তার সেই আপনজন, যাকে সে বোনের মতো ভরসা করেছিল। সফির বুকের ভেতর তখন হাজারো স্মৃতি ছুটে আসতে লাগলো। শ্বাসকে হারানোর রাত, প্রতি রাতের নিস্তব্ধ কান্না, প্রতিটি মুহূর্তের শূন্যতা, সব কিছুর দায় সে চাপিয়েছে মৌসুমী বেগমের ঘাড়ে। অথচ আসল সত্য এত বছর ধরে চোখের আড়ালে ছিল। সফির চোখের পানি ঝরতে ঝরতে বুক ভিজিয়ে দিল। রুনা বেগম এবার ফোন রাখলেন। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমার ছেলেকে ছেড়ে দাও আরশান। রুনা বেগমের সংসারটা কখনোই শান্তির মুখ দেখেনি। তার দুটো ছেলে ছিল, কিন্তু ওনার স্বামী মানিকের অবহেলার কারণে সংসারে ঠিকভাবে মানুষ হয়ে ওঠেনি। মানিক সারাদিন ঘরে পড়ে থাকতো, কোনো কাজকর্ম করত না। যখন রাত নামতো তখন সে নেশার ঘরে টলতে টলতে বাড়ি ফিরত। বাবার দেওয়া বিশাল সম্পত্তি তার হাতে এসেছিল, কিন্তু দায়িত্ব জ্ঞানহীনতা, জীবন আর নেশার কারণে
সেই সম্পদ একে একে শেষ হয়ে যায়। রুনা বেগম কতবার স্বামীকে বোঝানোর চেষ্টা করেছেন, সংসারের দায়িত্ব নিতে বলেছেন, বরং নিজ যোগ্যতায় আরও অনেক সম্পত্তি অর্জন করেছিলেন। ব্যবসা বাণিজ্য তিনি সফল ছিলেন। আর তার সবচেয়ে বড় শখ ছিল ভ্রমণ, বিদেশ ঘুরে বেড়ানো। প্রায়ই তিনি সফিকে নিয়ে বিদেশ ভ্রমণে বের হতেন। দুজনের জীবন ছিল ভালোবাসায় ভরপুর। সফির জীবনে নতুন রং যোগ হয়েছিল যখন তিনি প্রথমবার মা হতে যাচ্ছিলেন, কিন্তু ভাগ্য যেন অন্য পরিকল্পনা করে রেখেছিল। সাজের জন্ম হয়েছিল ডাক্তারের দেওয়া নির্ধারিত সময়ের আগে। হাসপাতালে সবাই ব্যস্ত, সফি অপারেশনে শেষে অচেতন অবস্থায় শুয়ে আছেন। এই সুযোগটাই কাজে লাগিয়েছে রুনা বেগম। কুট চালে নামল। রুনা বেগমের মনে তখন ভয়ঙ্কর লোভ। সাজের যখন 18 বছর পূর্ণ হবে তখন তার নামে লিখে দেওয়া সমস্ত সম্পত্তি সে উত্তরাধিকার সূত্রে পাবে। আর নিজের 2 ছেলেকে সঠিক ভবিষ্যৎ দিতে তিনি সব সময় ভেতরে ভেতরে ছটফট করতেন। সেই ছটফটানি আর সম্পদের লোভ মিলেমিশে তাকে ভয়ঙ্কর এক সিদ্ধান্ত নিতে বাধ্য করল। সেদিন রাতেই রুনা বেগম লুকিয়ে সাজকে নিজের কাছে নিয়ে গেলেন। নার্সকে কিছু টাকা গুজে দিয়ে দিলেন। যখন সফির জ্ঞান ফিরল তখন তাকে এই দুঃসংবাদ জানানো হলো। এই দুঃসংবাদে সফির দুনিয়া মুহূর্তেই ভেঙে পড়ল। তার চোখের জল থামেনি। একদিকে স্বামী নেই, অন্যদিকে নবজাতক সন্তানকেও হারালেন। তখন তার পাশে ছিলেন শুধু ওনার মা, সাজের নানি রমেশা। এই ভয়াবহ ট্র্যাজেডি সব মিলে সফি পাগলপ্রায় হয়ে উঠেছিল। এই ভাঙ্গাচোরা অবস্থায় তিনি ভীষণ চিন্তিত হয়ে পড়েন। বুঝতে পারেন এই দেশে থাকলে সফি আরও কষ্ট পাবে। স্মৃতি তাকে প্রতিনিয়ত ভেতর থেকে ছিন্ন ভিন্ন করবে। তাই তিনি সফিকে নিয়ে কানাডায় চলে যান। সাজের জন্মের প্রায় 1 সপ্তাহ পর বিষয়টা জানতে পারেন মৌসুমী বেগম। সেই সময়ই রুনা বেগম এগিয়ে এলেন নিজের সাজানো মিথ্যা নাটক নিয়ে। মৌসুমী বেগমকে সেদিন তিনি বলেছিলেন, সোফি ওর সন্তানকে নিজের কাছে রাখতে চায় না মৌসুমি। সে তার সদ্য জন্মানো সন্তানকে এখানে ফেলে রেখে চলে গেছে। নিজের মতো করে এখন জীবন কাটাতে চায়। সে দায়িত্ব নিতে রাজি নয় এই বাচ্চার। সে তো কানাডা চলে গেছে। যদি সত্যি ওর সন্তানের জন্য কষ্ট পেত তাহলে এভাবে চলে যেতে পারত কখনো? এই কথা শুনে মৌসুমী বেগম সেদিন ভীষণ অবাক হয়েছিলেন। সফি মা হওয়ার জন্য কতটা আগ্রহী ছিলেন। দিনের পর দিন কেমন আগলে রেখেছিলেন তার অনাগত সন্তানকে। তবুও তখন কে জানত এই সব কিছুই মিথ্যা সাজানো নাটক ছিল। আজকের ম্লান অন্ধকারের মাঝে আলো ছড়িয়ে আছে পূর্ণচাঁদ। চারদিক রূপালী আভায় ভরে উঠেছে। সাজ অনেকক্ষণ ধরে ব্যালকনিতে দাঁড়িয়ে সেই চাঁদকে দেখছিল। বাতাসে হালকা শীতলতা, পাতা ঝিরঝির করে কাঁপছিল। অথচ সাজের বুকের ভেতর কেবলই অস্থিরতা জমে উঠেছিল। চাঁদ আকাশ থেকে তার দিকে তাকিয়ে আছে, কিন্তু যে মানুষের জন্য তার এত অপেক্ষা, এত আকুলতা, সে একবারও তার খোঁজ নেয়নি। একবারও ফোন করে জিজ্ঞেস করেনি সে কেমন আছে, কি করছে। বুকের ভেতরে জমাট বাঁধা অভিমানটা বারবার চাপা দিতে চাইলেও পারছিল না। ভেবেছিল আজ অন্তত আরশান একটা ফোন করবে, একবার হলেও খোঁজ নেবে। প্রতিটা মুহূর্তে মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছে সাজ। বারবার মনে হচ্ছিল হয়তো এইমাত্র কল আসবে, হয়তো আর কয়েক সেকেন্ডের মধ্যেই আরশানের নামটা ভেসে উঠবে। কিন্তু সময় যত গড়ালো ততই ভেতরের শূন্যতা তাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। ধীরে ধীরে ব্যালকনির ঠান্ডা বাতাস আর ভালো লাগলো না। বারান্দা থেকে রুমে এলো। ঘরটা অন্ধকার, কেবল জানালা দিয়ে আসা আলো অন্ধকারের খেলায় ঘরটাও যেন তার মন খারাপের মতো ভারী হয়ে উঠেছে। সাজ ধীরে ধীরে বিছানায় শুয়ে পড়ল। শরীরটা ক্লান্ত হলেও চোখে ঘুম নেই, মনে শুধু অভিমান। সাজ চোখ বন্ধ করল। অশ্রুগুলো চুপি চুপি গড়িয়ে যাচ্ছিল গালের পাশ দিয়ে। অভিমানের প্রাচীর গড়ে তুলল নিজের ভেতরে। তখন হঠাৎই ফোন বাজল। সাজ চোখ শক্ত করে বন্ধ করল। রাত তখন 11টা ছুঁই ছুঁই। এই সময় আবার কে ফোন দিল? সাজের ভেতরটা আরও বিরক্তিতে গুমড়ে উঠল। মুঠোফোনটা টেবিলের ওপর রাখা, আলো ঝলমল করছে রিংটনের তালে। সাজ একবার তাকালো, তারপর মুখ ফিরিয়ে নিল। তার মন এখন এমনিতেই ভারী। আরশানের জন্য অপেক্ষা করে ভেতরটা ক্লান্ত হয়ে গেছে। ভাবল যেই হোক না কেন, এখন আর কথা বলার মতো মানসিক শক্তি নেই তার।
চোখ বন্ধ করেই শুয়ে রইল, কিন্তু ফোনটা আবারও বেজে উঠল। সাজ এবারও হাত বাড়ালো না। যেই হোক না কেন, তোলার কোনো ইচ্ছে নেই আমার। তবে আবার ফোনের রিং বাজতে শুরু করলো। বিরক্তকর শব্দটা বারবার কানে বাজতে থাকায় এবার আর সহ্য হলো না। সাজ ফোনটা হাতে তুলে নিল। স্ক্রিনে নাম দেখারও ধৈর্য হলো না, সরাসরি রিসিভ করলো। অপাশ থেকে গভীর দৃঢ় পরিচিত কণ্ঠ এলো। বেলকনিতে আয়। সাজ এক মুহূর্তে স্থির হয়ে গেল। বুকের ভেতর পুরনো ব্যথা আবার কেঁপে উঠল। এতদিন কোথায় ছিল সে? এতদিন কেন মনে পড়ল না তাকে? হঠাৎ এখন কেন? সাজ চোখ কুঁচকে তীক্ষ্ণ স্বরে বলল, আমি যাব না। ওপাশে একটুখানি বিরতি, তারপর হালকা হাসি মেশানো কণ্ঠে উত্তর এলো। আয়, সারপ্রাইজ আছে। সাজ দাঁত চেপে ফোনটা নামিয়ে রাখল। মনটা দোলদুল্যমান, যাবে কি যাবে না, এত অভিমান জমে আছে তার ভেতরে। এতদিন কোনো খোঁজ নেই, কোনো খবর নেই, হঠাৎ আজ মাঝরাতে এসে সারপ্রাইজ দেখাতে হবে কেন? বুকের ভেতর থেকে কেউ তাকে টেনে নিয়ে যাচ্ছে, আবার অন্য প্রান্তে রাগ আর অভিমান ঢেউ খেলছে। কেন সে যাবে? এতদিন তো কোনো খবর নেয়নি, হঠাৎ আজ এভাবে ডাকছে কেন? এতদিন যে মানুষটা ফিরে তাকায়নি। আবার মনের গভীর থেকে কৌতূহল জেগে উঠল। আচ্ছা, সারপ্রাইজটা কি হতে পারে? দ্বিধায় ভরপুর মন নিয়ে ধীরে ধীরে ব্যালকনির দিকে এগোলো। চাঁদের আলো মেখে চারপাশটা নিস্তব্ধ হয়ে আছে। দূর থেকে গাড়ির হর্ন শোনা যাচ্ছে। ব্যালকনিতে গিয়ে তাকাতেই দেখল রাস্তার পাশে আরশানের গাড়ি দাঁড়িয়ে, কিন্তু সাজে পৌঁছাতেই আরশান গাড়িতে উঠে পড়ল। হেডলাইট জ্বলে উঠল। একবার পিছনে তাকালো না। সাজ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তখনই ফোনে মেসেজ ভেসে এলো। চোখ ঘুরিয়ে দেখল আরশান একটা মেসেজ পাঠিয়েছে, শুধু একটা টাটার ইমোজি পাঠিয়েছে। কিছুক্ষণ আগেই আরশান বিডি থেকে কানাডায় ফিরেছে। দীর্ঘ ভ্রমণের ক্লান্তি শরীর জুড়ে ভর করলেও মন যে স্থির হতে পারছে না। বুকের ভেতর শ্বাসকে দেখার টান যে লেগেই আছে। মন ছটফট করছে তাকে একবার দেখার জন্য। কানাডিয়ান শীতের ঠান্ডা বাতাস জানালার কাছে জমে থাকা কুয়াশাকে আরও ভারী করে তুলেছে, অথচ তার ভেতরের অস্থির ঝড় বয়ে যাচ্ছে। শ্বাসকে না দেখলে শান্তি নেই। বারবার ফোন হাতে নেয়, আবার নামিয়ে রাখে। নিজের মনকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু বোঝানো যায় না। অবশেষে এক পলক দেখা হলো, খুব ছোট্ট সেই দেখা। হাওয়ায় ঝাপটা এসে চোখে লাগলো, আবার মিলিয়ে যায়। অথচ সেই পলকও তাকে শান্ত করতে পারল না, বরং মনে হলো এই দেখা যথেষ্ট নয়, এ তো শুধু তৃষ্ণা আরও বাড়িয়ে দিল। ঘড়ির কাঁটা তখন রাত 2টো ছুঁই ছুঁই। নিস্তব্ধ রাতের ভেতরও আরশানের অস্থিরতার ঢেউ থামছে না। মিষ্টি আলো জানালার ফাঁক গলে এসে ঘরে ঢুকছে। লাজুকভাবে রোদের আভা ছড়িয়ে পড়েছে চারপাশে। সাজ বিছানায় শুয়ে এপাশ থেকে ওপাশ হলো, তারপর ধীরে ধীরে উঠে বসল। ঘুম জড়ানো চোখে চারপাশটা দেখার চেষ্টা করতেই থমকে গেল। এ কি? কোথায় আমি? এটা তো আমার রুম নয়। সাজা হাতের আঙ্গুল দিয়ে চোখ ডলে চারপাশে তাকালো। ভেবে নিল হয়তো স্বপ্ন দেখছে, কিন্তু না, চোখ খুলেও দৃশ্য বদলালো না। তার ছোট্ট রুমে এত প্রশস্ত জায়গা নেই। বড় বেডরুম, যেটা তার ছোট্ট রুমের সঙ্গে কোনোভাবেই মেলাতে পারছে না। সাদা দেয়ালের গায়ে নিস্তব্ধতার ছায়া, মাথার ওপর বড় ক্রিস্টালের ঝাড়বাতি ঝুলছে। মোটা ক্রিম কালারের পর্দাগুলো হালকা বাতাসে দুলছে। তার ছোট্ট রুমের সঙ্গে এই বিশাল সুবসিত ঘরের কোনো মিলই নেই। এক মুহূর্তেই মনে পড়ে গেল, এটা তো আরশানের রুম। হ্যাঁ, ভুল হওয়ার কোনো সুযোগ নেই। এই বড় রুমের প্রতিটি কোণ আরশানের পছন্দের সেই বিরল মিউজিক কালেকশন। সব কিছু তো সে দেখেছে। সাজ বিস্মিত হয়ে চারদিকে তাকালো। মাথার ভেতর ঝড় বইতে লাগলো। কিভাবে সম্ভব? সে তো নিজ রুমে শুয়েছিল গত রাতে, তবে সে এখানে এলো কিভাবে? তখন দরজা হালকা শব্দ করে খুলে গেল। সাজের বিস্মিত দৃষ্টি দরজার দিকে ফেরানো মাত্রই ভেতরে প্রবেশ করল আরশান। ঘরজুড়ে তার উপস্থিতি ভারী হয়ে উঠল। চোখে সেই অচেনা টান, ঠোঁটে খেলছে কুটিল হাসি। সাজকে একদৃষ্টিতে দেখে নিয়ে হেসে বলল, ম্যাডামের ঘুম ভেঙেছে বুঝি? কথার সঙ্গে সঙ্গে ধীর পায়ে এগিয়ে এসে বিছানার পাশে বসল আরশান। সাজ স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল। আরশানের ঠোঁটের সেই হাসি যে বুকের ভেতর আগুন ধরিয়ে দিচ্ছে।
গতরাতে স্মৃতি ঝড়ের মতো ভেসে উঠল তার চোখের সামনে। প্রতিটি মুহূর্ত স্পষ্ট হয়ে উঠতেই জ্বলে উঠল রাগে। টাটা দিয়ে বিদায় নিয়েছে, এখন আবার নাটক করছে। আরশান হঠাৎ ঝুঁকে সাজকে ঝট করে টেনে নিল নিজের কোলে। অপ্রস্তুত সাজ ছটফট করে উঠল, বারবার ধাক্কা দিয়ে সরে যাওয়ার চেষ্টা করল। ছাড়ুন, এখন কেন কাছে আসছেন? সাজে চোখে মুখে অভিমান, কিন্তু আরশান নির্লিপ্ত। ঠোঁটে সেই গভীর হাসি বুকের ভেতরের ঝড়টা প্রকাশ করল না, বরং আরও দৃঢ়ভাবে তাকে আঁকড়ে ধরে রাখল। আরশান ধীরে ধীরে তার কানের কাছে ঝুঁকে এলো। শ্বাসের উষ্ণতা সাজের গায়ে লাগতেই কেঁপে উঠল। মুহূর্তের নীরবতার পর মাদকতা ভরা কণ্ঠে বলল, সুখের ব্যথা বড্ড পীড়াদায়ক। হৃদয়কে আলোয় ভরিয়ে দিলেও অস্থিরতায় ডুবিয়ে রাখে। এই সুখে শান্তি নেই, আছে কেবল প্রতিক্ষণে তোকে আরো কাছে পাওয়ার অশেষ তৃষ্ণা। আরশানের মাদকতা ভরা কথা সাজ শুনল না। মুখে কিছু না বললেও চোখ দুটো টলমল করে উঠল। চোখে অভিমান জমে আছে। এতদিন তার সাথে একটা কথাও বলেনি, এড়িয়ে গেছে, অথচ আজ হঠাৎ এসে নাটক করছে। সাজের বুক ভরে উঠল ক্ষোভে। এখন এভাবে মায়া দেখানোর ভান করছে। এতদিন কোথায় ছিল? তখন তো একটা ফোনও দেয়নি। আরশানের বলিষ্ঠ হাত শক্ত করে জড়িয়ে আছে সাজের কোমরের চারপাশে। সাজে অভিমানের পাহাড় জমিয়েছে তা আর বুঝতে বাকি নেই। সাজ প্রাণপণে সরানোর চেষ্টা করল, কিন্তু পারল না। সে হাতের শক্তি সাজের সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে গেল। এবার সে আরশানের কাঁধে ঝট করে দাঁত বসিয়ে দিল। কিছুক্ষণ সে ভাবল হয়তো আরশান যন্ত্রণায় ছেড়ে দেবে তাকে, কিন্তু না, আরশান এক চুলও নড়ল না। কাঁধে সাজের কামড়ের দাগ ফুটে উঠলেও তার ঠোঁটের কোণে তৃপ্তির হাসি, চোখে সেই একই দম বন্ধ করা অধিকার। ছাড়ুন, ছাড়ুন আমায়, আপনি খুবই খারাপ। আরশান ঠান্ডা গলায় উত্তর দিল। ছাড়ার জন্য তো নিয়ে আসিনি। এবার সাজের ধ্যান ভাঙল হতবাক হয়ে, তখন বলল, এই আমি এখানে আসলাম কি করে? গত রাতে তো আমি আমার রুমে ঘুমিয়েছিলাম। আরশান চুপচাপ তাকিয়ে রইল তার দিকে, ঠোঁটের কোণে কুটিল হাসি। নিয়ে এসেছে। সাজের চোখ দুটো বড় হয়ে গেল। নিয়ে এসেছেন মানে কি? এক মিনিট, আম্মু কিছু বলেনি আপনাকে? কি বলবে? সাজ অধৈর্য হয়ে বলল, বলুন না প্লিজ। আরশান এতদিনে সব কিছু খুলে বলল। এতদিন যা যা হয়েছে সব কিছুই সাজকে জানালো। গতরাতে রাত 2টার সময় তাদের বাড়িতে গিয়েছিল, তখন সাজ ঘুমিয়েছিল। এই ঘুমের মাঝেই সাজকে কোলে করে নিয়ে এসেছে। সাজ হতভম্ব হয়ে তাকিয়ে রইল আরশানের দিকে। সে বিশ্বাসই করতে পারছে না, ঘুমন্ত অবস্থায় তাকে কোলে তুলে নিয়ে এসেছে, তাও আবার তার নিজের মায়ের সামনে থেকে। সাজ চোখ ছোট ছোট করে বলল, আপনার একটুও লজ্জা করেনি? এভাবে কোলে তুলে নিয়ে এসেছেন, তাও আবার আম্মুর সামনে। আমি কি অন্য কাউকে নিয়ে এসেছি নাকি? সাজ মুখটা একটু ঘুরিয়ে হেসে উঠল। তার চোখের কোণে খানিকটা বিস্ময়ও খেলে গেল। আরশান যে এমন করবে সেটা সে একেবারেই কল্পনা করেনি। পরক্ষণে উষ্ণ ছোঁয়া পেতেই শ্বাস কেঁপে উঠল। আরশান মুখ গুজে রয়েছে তার গলায়। অবচেতনই 2 হাত বাড়িয়ে আরশানের শার্টের কলারে শক্ত করে চেপে ধরল সাজ। তবে একটু পরেই ব্যথার ঝাঁকুনি ছড়িয়ে গেল শরীর জুড়ে। সাজ কুঁকড়ে উঠল, দ্রুত আরশানকে ঠেলে সরিয়ে দিল। হাত দিয়ে গলা চেপে ধরে চোখ গোল গোল করে তাকিয়ে বলল, আশ্চর্য, আপনাকে কামড় দিয়েছি বলে প্রতিশোধ নিলেন? আরশান কোনো প্রত্যুত্তর করল না, শুধু এক চিলতে হাসি টেনে সাজকে ধীরে কোল থেকে নামিয়ে বিছানায় বসিয়ে দিল। সাজের চোখে ঝিলিক ধরা আতঙ্কটা খেয়াল করে মজা পেতে লাগলো। ঝুঁকে পড়ে এলোমেলো করে দিল মেয়েটার চুল, তারপর নরম গলায় বলল, রাতে যে এত আদর করলাম টের পাসনি? এক মুহূর্তেই সাজের মুখ ফ্যাকাশে হয়ে উঠল। চোখ বড় বড় হয়ে চেয়ে রইল আরশানের দিকে। মনে করার চেষ্টা করেও কিছুই মনে করতে পারছে না ও। গতরাতে তো ও কিছুই বুঝতে পারেনি। দরজার কাছে গিয়ে আরশান হাত বাড়িয়েও থেমে গেল। পিছন ফিরে তাকালো সাজের দিকে। মেয়েটার অস্থির মুখ দেখে হাসল। ওরে বলদ, ভাবতে ভাবতে দেখি ওখানটা চলে যাবে। কিছু হয়নি। সাজ ঠোঁট কামড়ে কটমট করে তাকায়। ভীতি আর বিভ্রান্তি এক নিমিষে গলে গিয়ে রাগে পরিণত হলো।
পাশ থেকে হাতে বালিশ তুলে নিয়ে ছুঁড়ে মারল আরশানের দিকে। কানাডার বসন্তের দিন, গাছের ডালপালায় কমল সবুজ পাতার সাথে সাদা আর গোলাপি ফুলেরা ঝুলে আছে। বাতাসে হালকা ঠান্ডা, চারদিকে পাখির ডাক শোনা যাচ্ছে। মাঝে মাঝে কাঠ বিড়ালির ছুটোছুটি চোখে পড়ছে। পার্কের সবুজ ঘাসে ছোট ছোট সাদা ডেইজি ফুল মাটির বুকে ছড়িয়ে আছে। মিরাব আর জাইরান হাত ধরে হাঁটছে পার্কের ভেতরকার পথের সরু পথ ধরে। মিরাব কিছু একটা বলছে, জাইরান তা শুনে হেসে উঠেছে। হেসে ওঠার সময় তার চোখ সরু হয়ে যাচ্ছে। মিরাবের মুখেও তৃপ্তির শান্ত হাসি। দুজনের মাঝের বোঝাপড়াটা গভীর। পার্কের একপাশে বড় এক ম্যাপল গাছের ছায়ার বসে আছে আরশান। ফোন হাতে গেমস খেলছে, ঠোঁটে অল্প বিরক্তির রেখা। চারদিকে প্রকৃতির এত সৌন্দর্য, অথচ সে একেবারেই তাতে আগ্রহী নয়। মাঝে মাঝে স্ক্রিনে চোখ কুঁচকে তাকাচ্ছে, আবার দ্রুত আঙ্গুল চালাচ্ছে। সাজে কিছুটা দূরে বসে ডেইজি ফুল কুড়িয়ে নিচ্ছে। সে মাটিতে হাঁটু গেড়ে বসেছে, চুলগুলো এলোমেলো হয়ে কপালে নেমে এসেছে। বসন্তের হাওয়ায় তার ওড়না দুলে উঠছে। সাজ ফুল তুলে হাতে রাখছে যত্ন করে, ঠোঁটে হাসি ফুটে উঠেছে। হাতে গোছা ডেইজি ফুল নিয়ে সাজ ধীরে ধীরে এগিয়ে যায় আরশানের দিকে। আরশান তো এখনো ফোনে মগ্ন। সাজে পাশে গিয়ে দাঁড়ায়, কিছু বলে না, শুধু একটা একটা ফুল তুলে আরশানের মাথার ওপর গুজে দেয়। কি করছিস? আরশান ভ্রু কুঁচকে ফোন থেকে মুখ তুলে তাকালো। ডেইজি ক্রাউন বানাচ্ছি আপনার মাথায়। সাজ, এসব বাচ্চাদের মতো করছিস কেন? সাজ আবার আরেকটা ফুল নিয়ে আরশানের মাথায় গুজে দেয়। চুপ করুন, নড়বেন না। আরশান মোবাইল স্ক্রিন বন্ধ করে সাজের দিকে তাকিয়ে থাকে। এক হাতে হালকা করে ফুলটা সরিয়ে দেয়, কিন্তু সাজ আবার জোর করে ঠিক জায়গায় বসিয়ে দেয়। এমন করবেন না, ছবি তুলবো তো। সাজ আবারও ডেইজি ফুলগুলো গুছতে শুরু করে। আরশান এক মুহূর্ত অস্থির হয়ে তাকিয়ে থাকে তার দিকে। হাওয়ায় উড়তে থাকা চুল, হাসিমাখা ঠোঁট আর নির্ভার হাসি, সবকিছু মিলিয়ে সাজকে এই বসন্ত বিকেলের ভীষণ সুন্দর লাগছে। শেষ করে সাজ হাতে থাকা বাকি ডেইজি ফুলগুলো ঘাসের ওপর রেখে দেয়। আরশান ফোনটা পাশে রেখে উঠে ফুলগুলোর দিকে হাত বাড়ায়, কয়েকটা ডেইজি তুলে নেয় খুব যত্ন করে, খুব মনোযোগে। আঙ্গুলের মাঝে ফুলের ডাটা বাঁকিয়ে গেঁথে ছোট্ট একটা আংটি মতো বানিয়ে ফেলল। সাজ অবাক হয়ে তাকিয়ে থাকে। যে ছেলেটা একটু আগেও শুধু গেম খেলছিল, সে হঠাৎ এত যত্ন করে ফুল দিয়ে কি বানাচ্ছে। হঠাৎ আরশান দাঁড়িয়ে ওঠে। সাজ কপালে ভাঁজ ফেলে তাকায় আরশানের দিকে। কি করছেন? উত্তর না দিয়ে আরশান হঠাৎ হাঁটু গেড়ে বসে পড়ে সাজের সামনে। সাজের দিকে ফুলটা বাড়িয়ে দিয়ে বলল, Every day, my love will still be yours. Will you marry me? সাজ হতবাক হয়ে তাকিয়ে থাকে, তারপরেই হেসে ফেলে। তার হাসি বাতাসে ডেইজি ফুলের মতোই ভেসে ওঠে। সরি, আই এম ম্যারিড। এক মুহূর্ত আরশান স্থির থাকে, তারপর তারও ঠোঁটে নরম হাসি খেলে যায়। সাজ তখন হাত বাড়িয়ে দেয়, তার আঙ্গুলগুলো সাদা ফুলের আংটির জন্য প্রস্তুত। আরশান ধীরে ধীরে আংটিটা তার আঙ্গুলে পরিয়ে দেয়, আঙ্গুলের অপর ঠোঁট ছুঁয়ে দেয়। আরশান শক্ত করে জড়িয়ে ধরে তার চড়ুই বাচ্চাকে। বিকেলবেলার আকাশটা হালকা কমলা আর গোলাপি আলোয় রঙা। বাইরে গাছের পাতাগুলো ধীরে ধীরে লালচে হয়ে উঠেছে। মেহুল বিছানায় আধশোয়া হয়ে মোবাইলের স্ক্রিনে তাকিয়ে আছে, কানে হেডফোন, ভ্রু কুঁচকে কখনো হেসে উঠছে, আবার কখনো গম্ভীর মুখ করছে। এমন সময় দরজার ওপাশ থেকে মেহুলের মায়ের ডাক এলো। মেহুল, মেহুল সোজা হয়ে বসে বলল, আসছি আম্মু। বিছানা থেকে উঠে দরজার দিকে এগোলো, কিন্তু দরজা খুলতেই চোখ আটকে গেল। সামনে তার মায়ের পাশে দাঁড়িয়ে আছে সাজ। বিস্ময় আর আনন্দে চোখ চকচক করে উঠল মেহুলের। মেহুলের মা এগিয়ে এসে শান্ত গলায় বললেন, তুমি যে কাউকে পছন্দ করো আমাকে আগে বলনি কেন? মেহুল হকচকিয়ে গেল, বিভ্রান্ত চোখে মায়ের দিকে তাকিয়ে তারপর সাজের দিকে চাইল। মাথায় ঢুকছে না কথাগুলো। কি বলছো আম্মু? নির্বাণের ফ্যামিলি বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে। মেহুল চোখ গোল গোল করে তাকালো। বিয়ের প্রস্তাব নিয়ে এসেছে মানে কি? মেহুলের মা বললেন, এভাবে লুকিয়েছো কেন বলো তো? আমরা কি মানা করতাম নাকি? তুমি যদি আগেই বলতে তাহলে আমরা এই বিয়ের প্রসঙ্গ তুলতাম না।
মেহুল এক মুহূর্ত চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, আমাকে তো কোনো দিন জিজ্ঞেস করনি আম্মু আমি রাহাব ভাইকে বিয়েটা আদৌ করতে চাই কি না, আমার এই বিয়েতে মত আছে কি না। মেহুলের মা দীর্ঘশ্বাস ফেললেন। সত্যি তো মেহুল ঠিকই বলেছে। এতদিন তারা শুধু নিজের ইচ্ছে মতো সিদ্ধান্ত নিয়েছে, কখনো ভাবেনি তাদের সন্তানদের মন কি চায়, কোনটায় তাদের ভালো লাগে। মেহুলের মা কিছুক্ষণ চুপ করে তারপর বললেন, আমি ড্রয়িং রুমে যাচ্ছি, রেডি হয়ে নিচে আসো। মেহুলের মা বের হয়ে যেতেই মেহুল দরজা বন্ধ করে সাজের দিকে তাকায়। এসব তুই করেছিস তাই না? আমি করব কেন? আমি তো শুধু বলেছি, বাকিটা নির্বাণ ভাইয়াই করেছে। সাজ এগিয়ে এসে একেবারে সামনে দাঁড়ালো, হাত বাড়িয়ে মেহুলের গাল টেনে দিয়ে বলল, তুই থাক, আমি আসছি। মেহুল কপালে ভাঁজ ফেলে তাকালো। এখন আবার কই যাবি? কিছুক্ষণ পরই সাজ আর মিরাব দুজনেই ফিরে আসলো। হাতে বড় বড় শপিং ব্যাগ ঝুলছে, দুজনেরই মুখেই তৎপরতার ছাপ। এগুলো কি? মেহুল তাকিয়ে জিজ্ঞেস করল। সাজ ব্যাগটা খুলে দেখিয়ে দিল। ভেতরে রেশমি শাড়ি, সুন্দর ডিজাইনের ব্লাউজ, কাগজে মেরানো ফুলের ব্রুশ, জুয়েলারি আরও কত কিছু। সাজ হেসে বলল, আজকে তো তোর বিয়ে নির্বাণ ভাইয়ার সাথে, তাই রেডি হবি না? বউ সাজবি না? মেহুল থ হয়ে গেল, চোখ বড় বড় করে তাকিয়ে রইল দুজনের দিকে। মাথার ভেতর সবকিছু কেমন ঘোলাটে লাগছে। এই হঠাৎ বিয়ের সাজ, আর চারপাশে এত আয়োজন, সবকিছু হঠাৎ অপ্রত্যাশিত। মিরাব সাবধানে শাড়িটা প্যাকেট থেকে খুলে ভাঁজ টেনে আনল। রংটা পিচ গোলাপি। ধীরে ধীরে ভাঁজ খুলে শাড়িটা মেহুলকে সুন্দর করে পরিয়ে দিল। চোখের পলকেই সময় ফুরিয়ে এলো। এই অপ্রত্যাশিতভাবেই মেহুলের বিয়ের সমস্ত আয়োজন শেষ হয়ে গেল। মেহুল আর নির্বাণের বিয়ে পড়ানো সম্পূর্ণ হলো। সব মিলিয়ে পরিবেশটা মুহূর্তের জন্য উৎসবের আলোয় ভরে উঠেছিল। কিন্তু আনন্দের সেই সময় মেহুলের যখন বিদায়ের সময় এলো, সবার ভিড়ের মাঝেই নিকো মেহুলের হাত শক্ত করে আঁকড়ে ধরল। নিকোর ছোট্ট শরীরটা কাঁপছে, তার চোখ ভিজে উঠছে টলটলে জলে। বুক ভরে কান্না আটকে রাখতে পারছে না ছোট্ট নিকো। মুহূর্তেই গলা রুদ্ধ হয়ে কান্নার শব্দ বেরিয়ে এলো। না, আমি আপুকে কোথাও যেতে দেব না। মেহুল নিচু হয়ে নিকোকে জড়িয়ে ধরল, চোখে জল। নিকোর ছোট্ট হাত আরও জোরে জড়িয়ে ধরল মেহুলকে। তার ভেতরের ভয়টা স্পষ্ট, মেহুল চলে গেলে আর ফিরে আসবে না। সবাই ওদের দেখছে। সাজ এগিয়ে এলো, নরম কণ্ঠে নিকোর ছোট্ট কাঁধে হাত রাখল সে। একটু ঝুঁকে তার চোখের দিকে তাকালো। নিকো সোনা, এভাবে কাঁদিস না তো। মেহুল তো কোথাও পালিয়ে যাচ্ছে না, ও তো কালকেই আবার ফিরে আসবে। তুই কাল সকালে উঠেই ওকে দেখতে পাবি। নিকো টলমল চোখে তাকায়, মাথা নেড়ে বলল, কালকে আসবে? একদম সত্যি? হ্যাঁ, একদম সত্যি, কালকেই আসবে। তুই চাইলে আমি নিজেই তোর সঙ্গে নিয়ে গিয়ে দিয়ে আসবো ওকে। সাজের কথায় নিকোর কাঁপা কাঁপা শরীরটা ধীরে ধীরে শান্ত হলো। কিন্তু তবুও সে মেহুলের গলা থেকে হাত ছাড়তে চাইল না। মেহুলও তখন চোখ ভিজে আসা হাসি নিয়ে নিকোর মাথায় আদুরে হাত বুলিয়ে দিল। নিকো দীর্ঘশ্বাস ফেলে মাথা ঝুঁকিয়ে সায় দিল। তার ছোট্ট চোখ দুটো এখনো কান্নায় ভেজা। সাজ নিকোকে মেহুলের কাছ থেকে ধীরে ধীরে সরালো। সাজ নিকোকে বুকে জড়িয়ে ধরে বলল, চল আমরা একসাথে মেহুলকে বিদায় দিই। হাসি মুখে বিদায় দিতে হয়, তাই না নিকো? নিকো চোখ মুছতে মুছতে ছাই দিল। বিছানার ওপর ছাড়ানো রঙিন শাড়িগুলো, পাশে রাখা শপিং ব্যাগগুলো এখনও আধ খোলা। তার ভেতর থেকে আরও কয়েকটা ঝলমলে শাড়ি উকি দিচ্ছে। সাজ দুই হাত কোমরে দিয়ে দাঁড়িয়ে আছে, ভ্রু কুঁচকে শাড়িগুলোর দিকে তাকিয়ে আছে এমনভাবে যেন এগুলো কোনো জটিল সমীকরণ। শাড়ি কিনে তো আনলো, কিন্তু সে তো পরতেই জানে না। আরশান একপাশে দাঁড়িয়ে শাড়িগুলো খুঁটিয়ে দেখছিল। তারপর একটা শাড়ি তুলে নিল। আরশান সাজের দিকে তাকিয়ে বলল, এটা পর। আমি শাড়ি পরতে পারি না। কি, তুই এখনো শাড়ি পরতে জানিস না? সাজ গলা উঁচু করল। হ্যাঁ, জানি না। শাড়ি পরা কি আর সোজা কথা নাকি? ওই এত লম্বা কাপড় কোথা থেকে জড়িয়ে কোথায় গুছতে হয়, সব গুলিয়ে যায় আমার। আরশান মাথা নাড়ল। চেষ্টা কর দেখি। সাজ গলা নামিয়ে বিড়বিড় করল, পাগল, এটা কি কোনো খেলা নাকি? কথা শেষ হতে না হতেই আরশান শাড়িটা মেলে ধরল। লম্বা শাড়িটা তার কাঁধ থেকে মাটিতে ঝুলে পড়ল। শাড়িটা এলোমেলোভাবে সাজের গায়ে জড়িয়ে দিল।
কোথাও ভাঁজ ঠিক হয়নি, কোথাও আঁচল মাটিতে টেনে বেড়াচ্ছে, কোথাও আবার কোমরে গুজে রাখার বদলে ঝুলে আছে যেন কাপড়ের পাহাড়। সাজ আয়নার সামনে গিয়ে দাঁড়াতেই নিজের প্রতিচ্ছবি দেখে হকচকিয়ে গেল। এ কেমন শাড়ি পরালেন? শাড়ির আঁচল প্রায় মাটিতে পড়ে আছে, কোথাও কাপড় বেশি টেনে রাখা, কোথাও আবার একেবারেই আলগা। আরশান সোফায় হেলান দিয়ে বসল, পেটে হাত দিয়ে গড়িয়ে গড়িয়ে হাসছে, চোখে পানি চলে এসেছে তার হাসতে হাসতে। আরে বাহ, একদম নতুন ফ্যাশন। তুই চাইলে এখনই র্যাম্প করতে পারিস। এসব কই থেকে শিখলেন? আরশান দম ফাটানো হাসি চাপতে চাপতে বলল, আমি শিখিনি, তবে তোর জন্য নতুন এক স্টাইল তৈরি করে দিলাম। সাজ গম্ভীর ভঙ্গিতে আঁচলটা টেনে ঠিক করতে গিয়ে আবারও গুলিয়ে ফেলল। আঁচলটা মেঝেতে টেনে আসছে। সাজের এই অবস্থা দেখে আরশান আবারও হেসে উঠল। কিচেনের আলোটা হালকা হলদেটে। সাজ আজকে প্রথমবার রান্না করবে, সেই উত্তেজনা আর নার্ভাসনেস তার চোখে মুখে। রান্নাঘরের টেবিলে সবজি, মশলা আর কাঁচা খাবার সাজানো। ফ্রুটি কিচেনের জানালার কাছে বসে আছে। সাজ দেখে হাসল, হাতে গুজে চুল বেঁধে নিল, তারপর বলল, আরশান, আরশান তখন পেঁয়াজ কাটছিল, হাত থামিয়ে বলল, বলেন ম্যাডাম। সাজ হেসে ফেলল, কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার বলল, আরশান ভাইয়া। বলো বনু। এক মুহূর্তেই সাজের মুখ শক্ত হয়ে গেল। সে ভ্রু কুঁচকে তাকালো, চুপ করে ছুরি তুলে নিল টেবিল থেকে, ধীরে ধীরে হেঁটে গেল আরশানের কাছে। আরশান তাকিয়ে আছে, হাসিটা আরো গাঢ় হলো। সাজ সামনে গিয়ে দাঁড়িয়ে গম্ভীর গলায় বলল, কি বলেন? আবার একবার বলেন শুনি। আরশান দুই হাত উঁচু করে বলল, কি মুশকিল, তুই বললি দোষ না, আর আমি বললি দোষ। আর বলবেন না। বলেই সাজ রান্নার কাজে মন দিল, কিন্তু ঠোঁটের কোণে চাপা হাসি লুকিয়ে রাখতে পারল না। অনেক পরিশ্রমের পর অবশেষে সাজ খাবারগুলো নামালো। সব খাবারগুলো সুন্দর করে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখল। চোখে তৃপ্তির ঝিলিক। সাজ নিজের হাতেই টেবিল সাজিয়ে বলল, খেয়ে দেখুন তো কেমন হয়েছে। আরশান চেয়ার টেনে বসল, ভাতের সাথে তরকারি মিশিয়ে প্রথম লোকমা মুখে দিল। 1 সেকেন্ডের মধ্যেই তার মুখ কুঁচকে গেল। লবণ যে দ্বিগুণ হয়ে গেছে। তার তরকারি ঝাল এতটাই বেশি যে আরশানের চোখে পানি চলে এলো, কিন্তু সাজের উজ্জ্বল চোখ দুটো তখন আশা নিয়ে তাকিয়ে আছে তার দিকে। তাই আরশান তাড়াতাড়ি হাসি চেপে বলল, খুব ভালো হয়েছে। সাজ খুশিতে হাত চাপড়ে বলল, সত্যি? আমি আবার ভাবলাম ভালো হয়নি হয়তো। এদিকে আরশানের গলা জ্বলে যাচ্ছে, চোখে পানি এসে গেছে। তারপরও আরশান মাথা নেড়ে বলল, একদম পারফেক্ট হয়েছে। এই বলে সে ধীরে ধীরে খেতে লাগলো, যদিও প্রতিটি লোকমার সাথে তার মুখের অঙ্গভঙ্গি অদ্ভুত হয়ে যাচ্ছে। তবুও সাজের খুশির জন্য খেল। সফি এবার বিডিতে যাবে। খবরটা শুনেই সাজের মনটা কেমন অস্থির হয়ে উঠল। সফি যাচ্ছে অথচ সে যাবে না, এটা সাজ একেবারেই মেনে নিতে পারবে না। আরশান প্রথমে না করে দিয়েছে, কিন্তু সাজ একগুঁয়ে হয়ে বলল, না, আমি যাবই। আপনি না গেলে আমি আম্মুর সাথে চলে যাব। সাজের জেদের জন্য আরশান বাধ্য হয়ে রাজি হলো। অজ্ঞতা ওর সঙ্গে বিডিতে আসতে হলো। বাড়িতে পৌঁছানোর পর থেকেই সাজ অন্যরকম হয়ে গেছে। সেই কখন থেকে সে মৌসুমী বেগমকে জড়িয়ে ধরে কাঁদছে। কত বছর পর দেখা হলো যে। কথাবার্তা বলে সবাই ঘরে ঢুকে, তখনই সাজের মাথায় টান লাগলো। চমকে উঠে সে ঘাড় ঘুরিয়ে দেখে অর্ণব ওর চুল ধরে টান দিচ্ছে। মুখে তার চিরচেনা দুষ্টমি ভরা হাসি। অর্ণব হেসে বলল, কাঁদতে কাঁদতে দেখি সাগর বানিয়ে ফেলবি। সাজ চোখ মুছতে মুছতে একবার তাকালো অর্ণবের দিকে। তোমার রুম আমি সাগর বানিয়ে ফেলবো? এতদিন পর দেখছি, কান্না আসবে না নাকি? আরশান এগিয়ে এসে সাজের কান টেনে বলল, পরে পকর পকর করবি, সারাদিন কিছুই খাসনি, আগে ফ্রেশ হয়ে কিছু খেয়ে নে। সাজ ভেংসি কেটে ওপরে চলে গেল। আরশানও যাবে। ঠিক তখনই অর্ণব তার সামনে এসে দাঁড়ালো। হাতটা সামনে বাড়িয়ে পথ আটকালো। অর্ণব বুঝে গেল অর্ণব কি চাইছে। হাত দিয়ে ইশারা করে বলল, পিছনে কালো লাগেজটা তোর। খাবার টেবিলে বসে আছে সাজ আর আরশান। টেবিলে সাদা টেবিল ক্লথ বিছানো, তার ওপর গরম ভাত, গরুর মাংস, ডাল, তরকারির ঘ্রাণ ছড়িয়ে পড়েছে চারদিকে। সফি আর মৌসুমী বেগম রান্নাঘরে ব্যস্ত।
এমন সময় অপর থেকে ধপ ধপ শব্দ করে সিঁড়ি বেয়ে নামতে থাকে অর্ণব। আরশান এক পলক তাকিয়ে থেমে থাকে না, ঠোঁটে হাসি খেলে যায়। তুই মেয়েদের মতো চুলে জুটি করেছিস কেন? অর্ণব একটু থমকে দাঁড়ালো, ভ্রু কুঁচকে চোখ বড় বড় করে তাকালো ভাইয়ের দিকে। আশ্চর্য, আমি এসব করতে যাবো কেন ভাইয়া? ভালো করে দেখ। অর্ণব একটু বিরক্ত ভঙ্গিতে হাত চালালো মাথার চুলে। কয়েক সেকেন্ডের ভেতরেই মুখটা ফ্যাকাশে হয়ে গেল। সত্যি তো, ওর মাথায় দুপাশে সুন্দর করে দুইটা ঝুঁটি করা, যেমন স্কুলে ছোট্ট মেয়েরা করে। মুহূর্তেই টেবিল কাঁপিয়ে হাসতে শুরু করলো সাজ। অর্ণব চোখ কুঁচকে তাকালো সাজের দিকে। এটা তুই করেছিস তাই না, বেয়াদব মেয়ে? আমার চুলে এসব করেছিস কেন? ভাইয়ার চুলে করতি? সাজ তখনও হেসেই যাচ্ছে, হাসতে হাসতে গাল লাল হয়ে গেছে। কি করব বলো, তুমি চুলগুলো দেখলেই বেঁধে দিতে ইচ্ছে করে আমার। এমন লম্বা যে হাতে আটকানো যায় না। আমার চুলে হাত দিবি না, না হলে তোর মাথার একটা চুলও থাকবে না। খাওয়া শেষে ওরা গেল বাগানে। সাজ গাছ লাগাবে। বাতাসে চারপাশটা একেবারে সতেজ লাগছিল। বাগানে রোদের কমল আলো ছড়িয়ে আছে। সাজ দুহাত মাটির ভেতর ঢুকিয়ে ছোট্ট চারা রোপণ করছে। কপালের কাছে কয়েকটা চুল এলোমেলো হয়ে গাল ছুঁয়ে যাচ্ছে। চোখে মুখে আনন্দ। অর্ণব দাঁড়িয়ে দাঁড়িয়ে সাজের কীর্তি দেখছে। বাগানের সামনে টেবিলের ওপর ল্যাপটপ খুলে চেয়ারে বসেছিল আরশান। আঙ্গুলগুলো কিবোর্ডে ছুটছিল, মুখ গম্ভীর। তবে হঠাৎ কান্নার শব্দ আসে। আরশানের হাত কিবোর্ডের ওপর থেমে যায়। ভ্রু কুঁচকে সে মাথা তুলল। দেখতে পেল অর্ণব সাজের হাত ধরে দ্রুত এগিয়ে আসছে। সাজ কাঁদছে হাউমাউ করে। তার ফর্সা মুখটা লালচে আভা এসে গেছে, কান্নায় ভিজে গাল চকচক করছে। আরশানের বুকটা ধক করে উঠল। মুহূর্তের মধ্যেই চেয়ার থেকে উঠে দাঁড়ালো সে, কণ্ঠে উৎকণ্ঠার বাজ। কি হয়েছে, কান্না করছিস কেন? অর্ণব দাঁত বের করে বলল, সুন্দরী মেয়ে পেয়ে শালার বেটা মৌমাছি কামড় দিয়েছে। সাজ কান্নার জন্য কিচ্ছু বলতে পারছে না, কেবল হাতটা উঁচু করে দেখালো। ফর্সা হাত ফুলে লাল টকটকে হয়ে উঠেছে, জায়গাটা জলজল করছে। আরশান সাজের হাতটা নিজের হাতে নিল, বিরক্ত দৃষ্টিতে অর্ণবের দিকে তাকালো। তুইও কি পেছনে নিয়ে গেছিস কেন? আমি নিয়ে যাব কেন? ওই তো ঢ্যাং ঢ্যাং করে গেছে গাছ লাগাতে। আরশান দীর্ঘশ্বাস ফেলল। সাজের হাতের ফোলা জায়গাটায় আঙ্গুল দিয়ে আলতো করে ছুঁয়ে দেখল। সাজ কেঁপে উঠল ব্যথায়। তাড়াতাড়ি যা, বরফ নিয়ে আয়। অর্ণব ছুটে গেল ভেতরে বরফ আনতে। বিকেলের দিকে সাজ ক্লান্ত হয়ে শুয়ে পড়েছিল। মৌমাছির কামড়ে হাতটা এখনও ফোলা আর লালচে, ব্যথা লাগছিল বেশ। আরশান বারবার বরফ লাগিয়ে দিয়েছে, ঔষধ লাগিয়েছে। তবুও সাজ কাঁদতে কাঁদতে চোখ মুছতে মুছতে কখন যে ঘুমিয়ে গেছে টেরও পায়নি। রাত প্রায় 11টা ছুঁই ছুঁই। তখন সাজ ঘুম থেকে উঠেছিল। রাতের খাবার আরশান নিজ হাতে খাইয়ে দিয়েছে সাজকে। 3 জন মিলে বসেছে ড্রয়িং রুমে, সাজ, আরশান আর অর্ণব। কাচের টেবিলের ওপর কয়েকটা কফির মগ পড়ে আছে, সঙ্গে হালকা খাবার। ঘরটা আধো অন্ধকার করে রাখা হয়েছে, শুধু টিভির আলো। সাজ জেদ করেই বসেছে হরর মুভি দেখবে বলে। সোফায় বসে আছে তারা, মাঝখানে আরশান, ডান পাশে সাজ আর বাঁ পাশে অর্ণব। সাজ ভয় পেয়ে আরশানের হাত শক্ত করে ধরে রেখেছে, অন্যদিকে অর্ণবও আরশানের হাত ধরে রেখেছে। ফলে আরশান মাঝখানে বসে একেবারেই বিরক্ত হয়ে আছে। এক হাতে সাজ, অন্য হাতে অর্ণব। ভয় পাচ্ছে, তবুও ওরা মুভি দেখবে। টিভির পর্দায় তখন ভৌতিক দৃশ্য চলছে। সাজ চোখ বড় বড় করে তাকিয়ে আছে টিভির দিকে। আরশান তখন সাজের দিকে তাকায়। সাজও আরশানের দিকে ঘুরে তাকালো। দুজনে চোকাচোকি হওয়া মাত্রই টিভির আলোয় আরশানের মুখটা 1 সেকেন্ডের জন্য কেমন দেখা গেল, আর তাতেই ভয়ে হাউমাউ করে চিৎকার দিয়ে উঠল সাজ। চিৎকার দিয়ে এক লাফে সোফার একদম অন্য প্রান্তে গিয়ে বসে পড়ল সাজ। সাজের চিৎকারে আরশান আর অর্ণব দুজনেই ভয় পেয়ে একসঙ্গে সরে গেল অন্য পাশে। অর্ণব নিজের বুকের ওপর হাত চেপে ধরে বলল, আর একটু জোরে চিৎকার দিতি, আমি এখানে হার্ট অ্যাটাক করে ফেলতাম। আরশান গলা উঁচু করে বলল, এভাবে কেউ চিৎকার দেয় সাজ? আমি কি করব, আপনার দিকে তাকাতেই তো ভয় পেয়ে গেছি আমি। আরশান উঠে দাঁড়ায়, এগিয়ে গিয়ে টিভি রিমোটটা নিয়ে অফ করে দেয়। আগে যে অন্ধকার আলোর ভাসানি ছিল তা কেটে গেল। আরশান টিভি অফ করে অর্ণবের দিকে ফিরে বলল, এখন যা, গিয়ে ঘুমা, আর দেখা লাগবে না। অর্ণব উঠে দাঁড়ালো। কয়েক পা যেতেই পিছনে ঘুরে দাঁড়ায়। সাজের দিকে তাকিয়ে অর্ণব ঠোঁট বাঁকিয়ে বলল,
আমার চুলের যদি 12টা বাজাস তাহলে তোকেও আমি 13টা বাজিয়ে দেবো। সাজও ভেংসি কেটে বলল। আমিও তোমাকে 14টা বাজিয়ে দিব। ছোট্ট এই স্থানে খুনসুটি আর টক্কর চলছে, তা দেখে আরশান মেখির রাগ দেখিয়ে বলল। অর্ণব, যা গিয়ে ঘুমা। এখনো বসে আছিস কেন? সাজ 2 হাত বাড়িয়ে দিল, চোখে একরাশ আকুলতা ভাসছে। মৃদু স্বরে বলল। কোলে নিন। আরশান ঠোঁটের কোণে হাসি ফুটালো। কোনো কথা না বলে সাজকে আলতো করে তুলে নিল বুকের কাছে। মুহূর্তেই সাজের মাথা ঠেকলো তার কাঁধে। রুমে এসে বিছানায় শুইয়ে দিল আরশান। সাদা বিছানার চাদরে ছড়িয়ে পড়ল সাজের চুল। আরশান এক মুহূর্ত তাকিয়ে থাকে, তারপর ধীরে ধীরে ঝুঁকে এলো সাজের দিকে। মৃদু গভীর কণ্ঠে আরশান ফিসফিস করে বলল। হৃদয়ে যদি বন্দী হয় চোখের কারাগারে, তাহলে আমি তোমার চোখেই বন্দী হতে চাই। এক মুহূর্তের জন্য কেঁপে উঠল সাজের হৃদস্পন্দন। আরশানের মুখ থেকে তুমি শব্দ শুনে ভেতরে ঢেউয়ের শিহরণ বইছে। চোখে হঠাৎই ভেসে ওঠে শিশির ভেজা ভোরের মতো নরম আলো, আর ঠোঁটের কোণে জমে ওঠে অব্যক্ত বিস্ময়ের হাসি। ওরা বাংলাদেশে বেশি দিন থাকেনি, তারপর চলে আসে কানাডায়। মাত্র 1 মাস থেকেছিল, তারপরেই আবার ব্যস্ততা। তবুও এই ছোট্ট সময়টাতে কত কিছু বদলে গেছে চারপাশে। সন্ধ্যা নামছে ধীরে ধীরে, আকাশের নীলচে রংটাকে অন্ধকার গ্রাস করেছে। চারপাশে নেমে আসছে শান্ত অশান্ত সন্ধ্যার আবেশ। সেই সময়ে আরশানের গাড়ি গ্যারেজে ঢোকে। গাড়ি গ্যারেজে রেখে আরশান ক্লান্ত শরীরটা নিয়ে ভেতরে ঢুকে সিঁড়ি বেয়ে ওপরে উঠে রুমে যায়। এক মুহূর্তের জন্য থমকে দাঁড়ায় আরশান। চোখ এদিক ওদিক ঘুরে বেড়ায়। সাজ রুমে নেই। আরশান ব্যালকনিতে, পাশের রুমগুলোতেও যায়, কিন্তু না, কোথাও নেই। সাজ, কোনো সাড়া নেই। আরশানের ভ্রু কুঁচকে যায়, ঠোঁট শক্ত হয়ে আসে। আমার কাছে গত কদিন ধরে প্রায়ই হচ্ছে এটা। আগে এক মুহূর্ত আরশানের থেকে দূরে থাকতে চাইতো না সাজ। আজকাল সাজ অকারণেই সফির কাছে চলে যায়। আর স্থির থাকতে পারল না আরশান। আবার গাড়ির চাবি হাতে তুলে নেয়। গাড়ি স্টার্ট দিয়ে অন্ধকার রাস্তায় বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পর পরিচিত বাড়ির সামনে এসে থামে। গেট ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ল ওই তো সামনে দোলনায় হেলান দিয়ে বসে আছে সাজ। হাতে একটা বই, তাতে পুরো মনোযোগে ডুবে আছে। কপালের সামনে ঝুলে পড়া চুলগুলো গাল ছুঁয়ে যাচ্ছে, মুখে নিলিপ্ত শান্তি। এক মুহূর্ত দাঁড়িয়ে রইল আরশান, তারপর ধীর পায়ে এগিয়ে গিয়ে দাঁড়ালো তার সামনে। বুকের ভেতর অদ্ভুত অনুভূতি দোল দেয়, তবুও রাগী কণ্ঠেই বলল। এখানে আসবি, আমাকে বললি না কেন? শ্বাস ধীরে বইয়ের পাতা বন্ধ করে তাকায় তার দিকে, চোখে অবাক দৃষ্টি। তারপর শান্ত স্বরে জিজ্ঞেস করে, কখন আসলেন? আরশান গম্ভীর স্বরে বলল, ওঠ, বাড়িতে যাব। আমি থাকবো কয়েকদিন, প্লিজ। আরশান ভ্রু কুঁচকে গেল, কণ্ঠস্বর আরও গম্ভীর হলো। আমি আর একবার বলবো, তুই উঠবি? সাজ উঠল না। আরশান এগিয়ে গিয়ে এক ঝটকায় বইটা ওর হাত থেকে সরিয়ে রাখলো। সাজ ভড়কে গিয়ে তাকালো, তারপর পাজা কোলে তুলে নেয় সাজকে। আরে নামান নামান, কি করছেন এসব? আম্মুকে তো বলে যাই। ফোন করে বলে দেবে। সাজ বুকের ওপর হাত রেখে তাকিয়ে থাকে আরশানের মুখের দিকে, গম্ভীর দৃষ্টি, ঠোঁট চেপে রাখা। সাজ দেখে হেসে উঠল। আরশান বাইরের কাপড় পাল্টে বিছানায় ধপ করে বসে পড়ল। এমন সময় সাজ ঢুকল রুমে, হাতে ধোয়া ওটা এক মগ কফি। আরশান মগটা হাতে নিয়ে চুমুক দিল, তারপর সাজের দিকে তাকিয়ে বলল, কি হচ্ছে তোর? এক মুহূর্ত আরশানের চোখে চোখ রাখল সাজ। তারপর হঠাৎই কিছু একটা আরশানের হাতে দিয়ে সাজ দ্রুত বেরিয়ে গেল। আরশান বুঝতে পারল না, অবাক হয়ে হাতে ধরা জিনিসটার দিকে তাকালো। কিছু সেকেন্ড পর হঠাৎ বুকটা ধক করে উঠল আরশানের। প্রেগন্যান্সি টেস্ট কিট। দীর্ঘক্ষণ স্তব্ধ হয়ে বসে রইল। হাত কাঁপছে আরশানের, অথচ চোখ ভিজে উঠেছে আনন্দে। সে বাবা হতে চলেছে, ওদের মাঝে ছোট্ট সুখ আসতে চলেছে। দরজার আড়ালে থেকে সবকিছু দেখছে সাজ, চুপচাপ দাঁড়িয়ে আছে। বুকের ভেতর ঝড় বইছে তারও। আনন্দে তার চোখ ভিজে উঠেছে সাজের, তবে ঠোঁটের কোণে মিষ্টি হাসি খেলে গেল।
আরশান এখন অফিসের কাজ শেষ করেই দ্রুত বাড়ি ফিরে আসে। সাজকে নিয়ে তার এখন ভয়ের একটা টানটান উত্তেজনা, যেন চোখের আড়াল হলেই কিছু একটা হয়ে যাবে। সাজকে নিয়ে হাঁটাহাঁটি করা, সময় মতো খাওয়ানো, ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট, সব কিছু প্রতি আরশানের যত্নশীলতা। এরই মধ্যে কেটে গেছে অনেক কয়েক মাস। সময় গড়িয়ে এখন সাজ 9 মাসের অন্তঃসত্ত্বা। পেটের ভেতর একটা ছোট্ট প্রাণ নড়াচড়া করছে, যার উপস্থিতি দুজনের জীবনকেই অন্যরকম মায়ায় ভরিয়ে দিয়েছে। সন্ধ্যায় অফিস থেকে ফিরে আরশান দ্রুত বেডরুমের দিকে গেল। দরজা খুলেই তার বুক কেঁপে উঠল। উঁচু পেটটা ধরে ফ্লোরে বসে আছে সাজ, মুখটা 2 হাতে ঢেকে কাঁদছে। আরশান এগিয়ে গিয়ে তার পাশে বসে পড়ল। কি হয়েছে? এইভাবে ফ্লোরে বসে কাঁদছিস কেন? ব্যথা করছে? ডাক্তার কাছে নিয়ে যাবো এখনই? সাজ কাঁদতে কাঁদতে মুখটা উঠালো, চোখ লাল হয়ে আছে। আমার কাঁদতে ইচ্ছে হয়েছে, আমি কাঁদবো, এতে আপনার কি? আরশান দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট করে হেসে ফেলল। সত্যি বলতে কি, গত কয়েক মাসে সে এই সব অভ্যাস করে ফেলেছে। ছোটখাটো কারণে হঠাৎ কান্না, হঠাৎ রাগ, আবার মুহূর্তেই হাসি, সবই এখন সাজের সঙ্গী। আরশানের কাছে সবকিছুই এখন স্বাভাবিক লাগে। সে আস্তে করে হাত বাড়িয়ে সাজের চোখ মুখ মুছে দিল, আলতো স্বরে বলল, চোরের বাচ্চা আমার, এমন করিস না। তোর কাঁদতে ইচ্ছে করে কর, কিন্তু এভাবে ফ্লোরে বসে কাঁদবি না, ঠান্ডা লাগবে তো। সাজ ঠোঁট ফুলিয়ে বলল, আপনি আমার কোনো কথা শোনেন না, সবসময় নিজের মতো করেই করেন আপনি। আরশান হেসে সাজের মাথাটা বুকের কাছে টেনে নিল। আমার সব কিছুই তো তুই, নিজের মতো করলেও তো তোকে নিয়েই করি। আর যখন কাঁদতে ইচ্ছে হবে তখন আমার কাঁধে মাথা রেখে কাঁদবে, ঠিক আছে? তো প্রতিটা কান্না আমি সামলাবো। সাজ চোখ মুছে নীরব হয়ে রইল। তার ঠোঁটে হাসি ফুটে উঠল। বুকের ভেতর জমে থাকা অস্থিরতা আস্তে আস্তে গলে গেল আরশানের কথায়। সেই মুহূর্ত চলে এলো, যে মুহূর্তের জন্য গত 9 মাস বুক ধরফর করেছে। অস্থিরতা আর অপেক্ষায় কেটেছে প্রতিটা দিন। আজ সেই ছোট্ট সুখ আসতে চলেছে পৃথিবীতে। হাসপাতালের সাদা দেওয়ালগুলো আরশানের চোখে ধূসর কুয়াশার মতো লাগছে। রাত প্রায় 1টা ছুঁই ছুঁই। রাত হয়ে গেছে, এজন্য আরশান এখনও কাউকে জানায়নি। কোলাহল থেমে যাওয়া শহর ঘুমিয়ে আছে, অথচ আরশানের চোখে এক ফোঁটা ঘুম নেই। ওটির দরজার সামনে দাঁড়িয়ে অস্থির হয়ে বারবার পায়চারি করছে। হাত দুটো অস্থিরভাবে প্যান্টের পকেটে ঢুকিয়ে রেখেছে, আবার বের করে চুলে হাত বুলাচ্ছে। প্রতিটি মিনিট তার কাছে একটা একটা বছর লাগছে। মাথার ভেতর শুধু একটাই চিন্তা, সাজ ঠিক আছে তো? এই ভাবনায় বুকটা চেপে ধরেছে। কয়েক মিনিট পর ওটির দরজা খুলে গেল। নার্স বের হয়ে এলেন। কোলের ভেতরে মোচড়ানো এক ছোট্ট প্রাণ, সাদা কাপড়ে মোড়ানো, ক্ষুদ্র শরীরটা নড়ে চড়ে উঠছে। নরম কান্নার শব্দ ভেসে আসছে। নার্স এগিয়ে এসে মৃদু হাসি দিয়ে বললেন, অভিনন্দন স্যার, আপনার ছেলে হয়েছে। আরশান স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল, চোখ আটকে গেল সেই ছোট্ট প্রাণীর দিকে। বুকের ভেতর ঢেউ খেলে গেল অস্থির আনন্দে। শব্দ আটকে গেল কণ্ঠে। কয়েক সেকেন্ড পর জিজ্ঞেস করল, আমার ওয়াইফ, সে ঠিক আছে? নার্স আশ্বাস ভরা কণ্ঠে বললেন, উনি ঠিক আছেন, একটু পরেই আপনার ওয়াইফকে ক্যাবিনে দেওয়া হবে। আরশানের বুক থেকে ভারী পাথরটা নেমে গেল, ঠোঁট কাঁপল। নার্স মেয়েটি বলল, বেবিকে কোলে নেবেন না স্যার, আপনি বাবা হয়ে গেছেন এখন। আরশান এক মুহূর্ত কিংকর্তব্য বিমূঢ় হয়ে রইল। হাত দুটো নিজের অজান্তেই কাঁপছে। কিভাবে নেবে, কিভাবে ধরবে, কিছুই বুঝতে পারছে না। এমন ভঙ্গি দেখে নার্স হেসে ফেললেন। ভয় নেই স্যার, আপনি 2 হাত বাড়ান, আমি বেবিকে আপনার কোলে দিচ্ছি। আরশান ধীরে ধীরে 2 হাত এগিয়ে দিল, আর নার্স আলতো করে বাচ্চাকে রাখলো আরশানের হাতে। সেই ক্ষুদ্র উষ্ণ শরীর তার বাহুর ভেতর আশ্রয় নিতেই বুকের ভেতর বর্ণনা নিতে আবেগ ভরে উঠল আরশানের। 2 চোখ ভরে উঠল আনন্দ অশ্রু জলে। আরশান মাথা নিচু করে ছেলের কপালে আলতো করে চুমু খেল, তারপর বাচ্চার কানে আজান শোনালো। দেখতে দেখতে কেটে গেল 2টা বছর। সময় কত দ্রুত চলে যায়। গতকাল যে ক্ষুদ্র হাত পা নড়ানো বাচ্চা জন্ম নিয়েছিল, আজ সে সারা বাড়ির প্রাণ হয়ে উঠেছে। আরশান আর সাজের জীবনের আলো হয়ে এসেছে তাদের ছোট্ট প্রাণ আরিদ। সারা বাড়ি এখন আরিদের ছোট্ট ছোট্ট পায়ের শব্দে মুখরিত হয়ে থাকে। সে হাঁটতে শিখেছে অনেক আগেই, এখন দৌড়ানোই তার কাজ।
এদিকে যায় ওদিকে যায়, এক মুহূর্ত স্থির হয়ে বসে না। মাঝে মাঝে তার চঞ্চলতায় সারা ঘর মাথায় তোলে। আবার যখন কান্না শুরু করে তখন সেই কান্নার আওয়াজে পুরো ঘর কেঁপে ওঠে। সাজ আরিতকে খাইয়ে দিয়ে সে এখন সোফায় বসিয়ে দিয়েছে। তখন দরজাটা খসখস শব্দ করে খুলে গেল। সঙ্গে সঙ্গেই ঘরে ভেসে এলো মিষ্টি কণ্ঠস্বরের হাসি। ভেতরে ঢুকলো সারা আর যারা, 4 বছর 2 যমজ বোন। দুইজনেই মিরাব আর জাইরানের আদরের কন্যা। তাদের ছোট্ট ছোট্ট পায়ে টুকটুক শব্দ করে ঘরে ঢোকে। দুজনের গায়ের সাদা ফ্রক, চুলের রঙিন ফিতা, কারো চুল সামান্য এলোমেলো, আবার অন্যজনের কপালে ঘামের বিন্দু টলমল করছে। সাজ তাদের দেখে হাসি চাপতে পারল না। এগিয়ে গিয়ে দুজনকে জড়িয়ে ধরে আদরে গালে গালে ঠোঁট ছুঁয়ে দিল। আমার মিষ্টি মেয়েরা এসেছে। সারা আর যারা দুজনেই খিলখিল করে হেসে উঠল। কিন্তু এই দৃশ্য যে সহ্য করতে পারল না সে হলো ছোট্ট আরিত। মায়ের গালে চুমু না পেয়ে সে ফোঁপাতে শুরু করলো। ধীরে ধীরে পুরো মুখ লাল করে তুলল। সাজ তাড়াতাড়ি ছুটে গিয়ে ছেলেকে কোলে তুলে নিল। আরে মাম্মা, তোমাকে ভুলে যায়নি তো আরিত সোনা, আমার জান পাখি। তারপর অনেক আদর করে আরিদের 2 গালে একের পর এক চুমু খেলো সাজ। ছেলেটা একটু শান্ত হলো। ছোট্ট হাতে সাজের গলা জড়িয়ে ধরল সে। সাজ তখন সারা আর যারার দিকে তাকিয়ে বলল, সন্ধ্যার আগে নিয়ে আসবে, ঠিক আছে? সারা গম্ভীর ভঙ্গিতে মাথা নাড়ল। আচ্ছা মনি। সাজ ধীরে ধীরে আরিদের হাত ধরে তাদের বাইরে নিয়ে এলো। সারা এক হাতে শক্ত করে ধরে রেখেছে আরিদকে, আরেক হাতে যারার ছোট্ট আঙ্গুল জড়িয়ে আছে। 3 জন মিলে গেট পেরিয়ে ধীরে ধীরে হেঁটে সামনের বাড়িতে গেল। সাজ গেটের সামনে দাঁড়িয়ে রইল কিছুক্ষণ। এই ফাঁকেই সে ঠিক করল মেহুলের কাছে যাবে। অনেকক্ষণ হলো ওদের দেখা হয়নি। মেহুলের ঘরে ঢুকে সাজ দেখল মেহুল এক কোণে বসে মন দিয়ে কাপড় গুছাচ্ছে, এক একটা জামা ভাঁজ করে রাখছে। বিছানার ওপর ছড়িয়ে আছে ছোট্ট আয়রা, মেহুল আর নিরফানের আদরের মেয়ে। বয়স মাত্র 6 মাস। ফর্সা গাল, চোখ দুটো আধ খোলা, হাত পা ছড়িয়ে সে বিছানার মাঝখানে শুয়ে আছে। মাঝে মাঝে ছোট্ট হাত নেড়ে বাতাস আঁকড়ে ধরছে, ঠোঁটে ফোঁপা ফোঁপা আওয়াজ করছে। সাজ এগিয়ে গিয়ে বিছানার পাশে বসল। আয়রা কি ঘুমাচ্ছে? মেহুল কাপড় ভাঁজ করতে করতে তাকায়। আজ সারাটা সকালই ও ঘুমায়নি, এখন গিয়ে একটু শান্ত হলো। সাজ মৃদু হেসে আয়রার নরম আঙ্গুল নিজের আঙ্গুলে জড়িয়ে ধরে। ছোট্ট আয়রা কেঁপে ওঠে, আবার শক্ত করে ধরে ফেলল। উষ্ণ স্পর্শে সাজের বুক ভরে গেল মায়ায়। মেহুল তখন তার দিকে তাকিয়ে হালকা হাসল। ঠিক নির্বাণের মতো চেহারা পেয়েছে আমার মেয়েটা। সাজ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, হ্যাঁ, তবে চোখ দুটো কিন্তু তোর মতোই হয়েছে, একদম টুকটুকে। দুজনেই হেসে উঠল। ছোট্ট আয়রা চেয়ে চেয়ে দেখল। সাজ মেহুলের ঘরে বেশিক্ষণ থাকলো না। আরিত যদি এসে ওকে না দেখে কান্না শুরু করে দেবে। তাই মেহুলকে হেসে বিদায় জানিয়ে সাজ তাড়াতাড়ি নিজের ঘরে ফিরে এলো। ঘরে ঢুকে সোফায় গিয়ে বসতেই দৌড়ে এলো সারা। মনি, আরিদ আসছে না? সাজ ভ্রু কুঁচকে তাকালো। এই ছেলেকে নিয়ে আমি আর পারি না। সাজ উঠে দাঁড়ালো, দ্রুত পা ফেলে বাইরে বেরিয়ে গেল। সামনের গেটের দিকে তাকাতেই তার বুক ধক করে উঠল। আরিত ছোট্ট 2 হাত বাড়িয়ে শক্ত করে গেটের গিল ধরে দাঁড়িয়ে আছে। গেটের ওপার দিয়ে উকি মেরে একবার রাস্তার দিকে তাকাচ্ছে, আবার একবার গেট নেড়ে দেখছে। আরিত, এখানে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। আমি যাব না মাম্মাম। সাজ কোলে তুলে নেয় ছোট্ট আরিতকে। আপিদের বিদায় দাও সোনা। আরিত ছোট্ট ছোট্ট হাত নাড়িয়ে বলল, বাই আপি। সারা আর যারা টাটা দিয়ে চলে যায়। সাজ বারবার কোলে নিচ্ছে, পানি খাওয়াচ্ছে, খেলনা দিচ্ছে, নানা চেষ্টা করছে, কিন্তু কিছুতেই শান্ত হচ্ছে না আরিত। ছোট্ট মুখ লাল হয়ে গেছে কান্না করতে করতে, চোখ ভিজে আছে অশ্রুতে, নাকও টেনে আসছে। সাজের কপালে ঘাম জমে গেছে, অসহায় লাগছে তাকে। তখন দরজা ঠেলে রুমে ঢোকে আরশান। অফিস থেকে ফিরছে। দরজা খুলেই দেখে তার ছোট্ট ছেলেটা বুক ভেঙে কান্না করছে। আমার ছেলে কান্না করছে কেন? সাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, অর্ণব ভাইয়া ফোনে কি যেন দেখিয়েছে, এখন আরিত সেটা চাইছে। ফোন থেকে এখন আমি কি করে এনে দেব? আরশান এগিয়ে গিয়ে আরিতকে কোলে নিয়ে 2 গালে চুমু খেয়ে বলল, বাড়ি কাছো কেন? কান্না বন্ধ করো তো, বাবু তোমাকে অন্য কিছু এনে দেবে।
কিন্তু আরিদ হেসকি তুলে কেঁদে কেঁদে বলে উঠল। ফোন থেকে এনে দাও পাপা। আরশান ছেলেকে কোলে বসিয়ে দিয়ে নরম হাতে চোখ মুছে দেয়, তারপর পাশে রাখা খেলনার বাক্সটার সামনে টেনে আনে। এগুলো দেখো, গাড়ি, বল, তোমার ট্রেন, এগুলো দিয়ে খেলো। পাপা তোমাকে নতুন নতুন খেলনা এনে দেবে, ঠিক আছে? কিন্তু কে শোনে কার কথা? আরিদ গো ধরে বসেছে, আরও জোরে কাঁদতে শুরু করলো। বুক ভেঙে আসা সেই কান্না। না, ফোন থেকে এনে দাও পাপা। ছোট্ট হাত দুটো ছুঁড়ে দিচ্ছে, চোখের পানি গড়িয়ে পড়ছে গালবে। সাজ এবার এগিয়ে এসে বলল, দেখছেন, একবার কিছু চাইলেই না পাওয়া পর্যন্ত শান্ত হয় না আপনার ছেলে। আরশান ছেলের ছোট্ট শরীরটাকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে নিল। চোখ মুখ লাল হয়ে গেছে, কান্নার হেসকি এখনো বুক কাঁপিয়ে তুলছে। আরশান ছেলের মাথায় চুমু খেয়ে বলল, চলো আমরা বাইরে যাই, পাপা তোমাকে বাইক কিনে দেবে। যদিও কান্না পুরোপুরি থামেনি, আরিদ ছোট্ট দুই হাত দিয়ে বাবার শার্ট আঁকড়ে ধরল, তবুও চোখ থেকে পানি পড়তেই থাকলো। আরশান বাইকটা কিনে আনার পর থেকেই আরিদের মুখে আনন্দ থামছেই না। বাইকটা এখন আরিদের পুরো দুনিয়া হয়ে গেছে। বাইকটাকে হাত দিয়ে ঠেলছে, কৌতূহলী চোখে বাইকের চাকা, হ্যান্ডেল সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে সে। এদিকে ডিভানে আরশান আতশোয়া ভঙ্গিতে বসে আছে, তার বাহুর ওপর মাথা রেখে সাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপচাপ শুয়েছিল। হঠাৎ ঘড়ির দিকে তাকিয়ে সাজ হকচকিয়ে বলল, 12টা তো বেজে গেছে, তাড়াতাড়ি উঠুন। আরশান ভ্রু কুঁচকে চোখ মেলে তাকালো। এখন উঠতে হবে? সাজ হেসে হাত বাড়িয়ে উঠে বসে বলল, আপনি ভুলে গেছেন নাকি আজ আমাদের রাজপুত্রের জন্মদিন? সাজ রুম থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নামলো। কিচেনের ফ্রিজ খুলে বড় যত্ন করে রাখা কেকটা বের করলো। আজকে আরিদ 2 বছরে পা দিবে। সুন্দর করে সাজানো চকলেট কেকের ওপর রঙিন ক্রিমের ডেকোরেশন করা। সাজ কেকটা হাতে নিতেই মনে হলো সময় কত দ্রুত চলে যায়। চোখের সামনে ভেসে উঠল 2 বছর আগের সেই মুহূর্ত, যখন প্রথমবার ছোট্ট আরিদকে কোলে নিয়েছিল। কেকটা নিয়ে সাবধানে আবার সিঁড়ি বেয়ে ওপরে উঠল। ওপরে গিয়ে দেখল আরিদ এখনও বাইক নিয়ে খেলায় মগ্ন। তার ছোট্ট চুলগুলো কপালে লেগে আছে, গাল লাল হয়ে উঠেছে খেলতে খেলতে। সাজ ডেকে উঠল, আরিদ, এদিকে এসো বাবা। আরিদ খেলা থামিয়ে সাজের দিকে তাকালো। কেক দেখে খুশিতে বলল, মাম্মাম, কেক। সাজে হেসে এগিয়ে এসে টেবিলে কেকটা রাখল। ছোট ছেলেটা বাইক ছেড়ে দৌড়ে এলো মায়ের কাছে। 3 জন মিলে কেক কাটলো। কেক কাটা হয়ে গেলে সাজ সুন্দর করে পিস করে প্লেটে সাজাতে লাগলো। এদিকে আরিদ চুপচাপ বসে নেই, তার চোখ বারবার কেকের দিকে। একসময় হঠাৎ 2 হাত ভরে সে কেকের ওপর থাবা বসিয়ে দিল। নরম চকলেট ক্রিম তার আঙ্গুলে, হাতের তালুতে মাখামাখি হয়ে গেল। সাজ চমকে উঠল। আল্লাহ, কি করলে এটা তুমি? আরিদ হেসে 2 হাত উঁচু করে দেখালো। হাতে লেগে থাকা কেকটা জিভ দিয়ে খেয়ে নিল। সাজ বিরক্ত হয়ে আরশানের দিকে তাকালো। আপনি ওকে আটকালেন না কেন? আরশান ধীরে ধীরে ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, ওর জন্মদিন আজ, আজকে যদি ওকে আটকাই তবে কবে আনন্দ করবে? আপনার ছেলে একদিন পাগল করে ছাড়বে আমায়। আরশান হেসে উত্তর দিল। ছেলেটা একদম আমার মতো হয়েছে। এবার সাজ রাগ দেখানোর ভান করে বলল, তাহলে তো আমার দুঃখের শেষ নেই। সাজ দ্রুত আরিদের কেক মাখা হাতগুলো ধুয়ে দিল, না হলে সারা রুম ভরিয়ে ফেলবে। আরিদ বারবার হাত ঝাপটাচ্ছিল, পানি ফেলে আর শান্ত হয়ে থাকে না। সাবান মেখে ভালো করে হাত ধোয়ার পর সাজ তোয়ালে দিয়ে মুছিয়ে দেয়। আরিদ খুশিতে ছোট্ট ছোট্ট পায়ে দৌড়ে গিয়ে আরশানের কাছে দাঁড়ালো। তার চোখে মুখে আবদার ঝলকে উঠছে। পাপা, ঘুরতে যাব। এখন এখন তো রাত হয়ে গেছে, আমরা কালকে যাব, ঠিক আছে? কিন্তু আরিদ জেদ ধরে বসলো। তার ছোট্ট ঠোঁট ফুলিয়ে বলল, না না, এক্ষুনি যাব পাপা। আরিদ, রাত হয়ে গেছে, এভাবে রাতে ঘুরতে চায় না। আরিদ প্রায় কান্নার ভঙ্গি করে ফেলল। তখন ওই সাজ আরিদের কথা শুনে এগিয়ে আসলো। চলুন না যাই। আরশান ছেলের উচ্ছ্বাসিত মুখটা একবার দেখল, চোখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। অবশেষে হাল ছেড়ে হেসে বলল, ঠিক আছে, তবে বেশি দূরে নয়। আরিদ খুশিতে হাততালি দিয়ে লাফিয়ে উঠল। ইয়ে, আমার পাপা বেস্ট। আরশান রেডি হয়ে দরজা দিয়ে বের হয়ে এলো। শীতের কারণে
ওভারকোট গায়ে জড়িয়ে নিয়েছে। বাইরে বেরিয়েই পিছনে তাকালো সে, কিন্তু কোথাও আরিদের দেখা নেই। আরিদ? অল্পক্ষণের মধ্যেই ভেতর থেকে দৌড়ে বেরিয়ে এলো ছোট্ট আরিদ। ছোট্ট ছোট্ট পায়ে মোটা বুট পরে দৌড়াতে গিয়ে হোঁচট খাওয়ার মতো হলেও সে সামলে নিল। একেবারে ছোট্ট পুতুলের মতো লাগছিল তাকে। ঠোঁট থেকে সাদা ধোয়ার মতো নিঃশ্বাস বের হচ্ছে। ছোট্ট নরম গলায় বলে উঠল, আই এম কামিং পাপা। আরশান হেসে নিচু হয়ে ছেলেকে কোলে তুলে নিল। আরিদের গালে লালচে আভা জমে গেছে তীব্র শীতের জন্য, যেন টুকটুকে লাল আপেল। তোমার মামা বসছে না কেন? আরশান জিজ্ঞেস করতেই আরিদ 2 হাত তুলে মিষ্টি গলায় ডাক দিল। মাম্মা। ভেতর থেকে ভেসে এলো সাজের মিষ্টি কণ্ঠস্বর। হ্যাঁ আসছি, একটু দাঁড়াও। কিছুক্ষণ পরেই সাজ দরজা টেনে বের হয়ে এলো। ঠান্ডা হাওয়া তার গাল ছুঁয়ে যাচ্ছে। 3 জন একসাথে হাঁটতে শুরু করলো। কানাডার শীতের রাত। রাস্তার 2 পাশে গাছগুলো বরফে মোড়া, চারপাশে বরফের সাদা চাদরের আস্তরণ। রাস্তার লাইটগুলো ঝিকমিক করছে। আরিদ আরশানের হাত ছেড়ে নিচে নেমে এলো। ছোট্ট ছোট্ট বুট পায়ে ধূপ ধূপ শব্দ তুলে দৌড়াতে শুরু করলো। মুখে খুশির ঝিলিক। ধীরে দৌড়াও, পড়ে যাবে। কিন্তু আরিদ শুনল না, আরও জোরে দৌড়াতে লাগলো। মাঝে মাঝে বরফে হাত দিয়ে ছুঁয়ে দিচ্ছে, আবার তাদের দিকে তাকিয়ে হাসছে। আরশান আর সাজ ধীর পায়ে হাঁটছে। সাজের হাত শক্ত করে ধরে আছে আরশান। ঠান্ডার হাওয়া কেটে আসছে, তবুও এই মুহূর্তে উষ্ণতার অভাব নেই। দেখুন না ও কি খুশি হয়েছে, আমার জান বাচ্চাটা। সাজ মৃদু হেসে বলল। আরশান সাজের মুখের দিকে তাকালো। ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল আরশানের। আরিদ তখনও দৌড়াচ্ছে সামনে, হাসছে, আবার বরফ হাত দিয়ে শুয়ে বলছে, পাপা, মাম্মাম, দেখো কত সাদা সাদা বরফ। আরশান তাকিয়ে রইল তার জীবনের সব থেকে সুন্দর মুহূর্তগুলো। শীতের শহরে উষ্ণ ভালোবাসার এক টুকরো রাত, বিকালবেলা। আরিদ, আরিদ। সাজ ড্রয়িং রুমের দিকে তাকালো। কয়েক সেকেন্ড পর বুকের ভেতরটা ধক করে উঠল। আরিদ নেই। ছেলেটা এই সময় এখানে সেখানে দৌড়াদৌড়ি করে। শব্দ তো অবশ্যই শোনা যায়। তাড়াতাড়ি রান্নাঘরের দিকে উকি দিল, তারপর সিঁড়ির দিকে তাকিয়ে দ্রুত উপরে উঠল। আরিদ, কোথায় গেলে সোনা? তাদের বেডরুমে ঢুকেও কাউকে দেখা গেল না। বিছানাটা এলোমেলো, স্লাইডিং দরজা খোলা, কিন্তু আরিদ নেই। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সাজ এবার আরশানের গেমিং রুমের দিকে এগোলো। বড় স্ক্রিন, গেমার চেয়ারে এলইডি লাইট, হেডফোন, আরশানের সব ব্র্যান্ডের গ্যাজেট। রুমের দরজা ঠেলে খোলার সাথে সাথেই সজোরে চোখে পড়ল আরিদ মেঝেতে বসে কোনো একটা ডিভাইস হাতে নিয়ে চাপাচাপি করছে। গেমিং স্ক্রিনে আলো ঝলমল করছে। সাজ এক মুহূর্ত থমকে দাঁড়িয়ে রইল, দ্রুত এগিয়ে যায় আরিদের দিকে। আরিদ সোনা, তোমার পাপার জিনিস কেন ধরেছো? ভেঙে ফেলবে তো, রাখো ওটা। আরিদ মাথা তুলে মায়ের দিকে তাকালো। গোল গাল, চোখে নিষ্পাপ ভঙ্গি। সে বুঝতেই পারেনি এটা ধরা উচিত নয়। সাজ হাঁটু গেড়ে বসে হাত থেকে ডিভাইসটা নেয়, তারপর ছেলের মাথায় হাত বুলিয়ে বলল, এসব জিনিস নিয়ে খেলতে নেই সোনা, আমি তোমার গেমটা চালু করে দিই, ঠিক আছে? ওটা নিয়ে খেলো, কেমন? হঠাৎ দরজার কাছে কারো হাঁটার শব্দ এলো। এক মুহূর্ত পর আরশানকে দেখা গেল দরজার কাছে। আরিদ সঙ্গে সঙ্গে বলে উঠল, পাপা, আমি গেম খেলছি। আরশান ভ্রু তুলে সাজের দিকে তাকালো। সাজ একটু বিরক্ত গলায় বলল, আপনার সব জিনিস এত উন্মুক্তভাবে কেন রাখেন? এত ছোট্ট বাচ্চা, না বুঝেই ধরবে। এ তো ভেঙে ফেলবে তো এইভাবে, তাই না? আরশান হাসি চেপে রুমে ঢুকে গেল। আরিদকে কোলে তুলে নিল, ছেলের গালে চুমু দিয়ে বলল, আরিদ 2 হাত দিয়ে বাবার গলা জড়িয়ে ধরল, নরম গলায় বলল, পাপা, আর একটা গেম খেলতে পারি? সাজের সাথে সাথে ছেলেকে কোলে তুলে নিয়ে বলল, না, এখন আর না, নিচে চলো, এখন খেতে হবে তোমায়। সাজের চোখ শুরু করে তাকিয়ে বলল, আমি প্রিন্সিপাল না হলে আপনার শখের ডিভাইসগুলো দিন দিন ডেড হয়ে যাবে। আরই তো এখনই হেডসেট কামড়াচ্ছিল। আরশান হাসতে হাসতে মাথা নাড়ল। সাথে ছোট্ট আরিদও কিছু না বুঝে হাততালি দিয়ে খিলখিল করে হাসতে লাগলো। ছেলের হাসি দেখে সাজ ও প্রশান্তিতে শব্দ করে হেসে উঠল। ধন্যবাদ সবাইকে।
এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।